আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সাথে উপস্থিত হয়েছি যুক্তিবিদ্যা বা লজিকের একটা ক্লাস নিয়ে, যেখানে আমরা দেখব যুক্তিবিদ্যা প্রথম পত্রের দুটি অধ্যায়, অধ্যায় 5 অনুমান এবং অধ্যায় 6 অবরোহ অনুমান। তো চলো আমরা শুরু করি। একদম প্রথমে আমরা দেখব অনুমানের যে বিষয়টা। যুক্তিবিদ্যার অন্যতম মূল টপিক বা মূল বিষয়ই কিন্তু এই অনুমান, কারণ যুক্তিবিদ্যা কিন্তু অনুমান নিয়ে কথা বলে। তার কারণ হলো অনুমান একটা মানসিক প্রক্রিয়া, আর যুক্তিবাক্য সেটার কি একটা ভিজিবল রূপ। ওকে, তো চলো দেখি যে জানা থেকে অজানা গমনের প্রক্রিয়াকে কি বলে। তার আগে আমরা বলি যে আজকের ক্লাসটা কিভাবে যাবে। প্রথমে আমরা এই অধ্যায়ের কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব, তারপর এই অধ্যায়ের কিছু সিকিউ নিয়ে আলোচনা করব, এবং এর মাধ্যমে এই অধ্যায়ের যাবতীয় যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমরা কভার করব। তো চলো, জানা থেকে অজানা গমনের প্রক্রিয়াকে কি বলে? জানা থেকে অজানা গমনের প্রক্রিয়াকে বলে অনুমান। দেখো, মনে করো যে তুমি একটা কিছু জানো না। সাপোজ পরীক্ষায় একটা প্রশ্ন আসছে যে সাপোজ যে তোমার উল্লাস মানে কি, তাই না? উল্লাস মানে কি? এখন তুমি উল্লাস মানে জানো না, কিন্তু তোমার তো পরীক্ষায় কিছু লিখতে হবে। এর জন্য তুমি চিন্তা ভাবনা করে তুমি তুমি সেটা একটা অ্যান্সার লিখে আসলে যে উল্লাস মানে কি। এখন দেখো, তাইলে তুমি যে উল্লাসের উত্তর লিখে আসছো, তাহলে উত্তরটা তোমার সঠিক হওয়ার সম্ভাবনা কম, কিন্তু উত্তরটা তুমি কিভাবে লিখছো সেটা হলো যে তুমি যতটুকু জানো সেই জানার উপর ভিত্তি করে তুমি না জানার একটা উত্তর দিছো। তাহলে এইটাই মূলত অনুমান। তাহলে উত্তর হবে এই যে এটা, উত্তর হবে এটা। তারপরে যুক্তিবাক্যর মূল আলোচ্য বিষয় কোনটা, মানে সরি, যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় কোনটা? যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় কিন্তু অনুমান। আমরা কিন্তু প্রথমে বলেছি যে যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় অনুমান। অনুমানের মাধ্যমে প্রাপ্ত নতুন বাক্যকে কি বলা হয়? অনুমানের মাধ্যমে প্রাপ্ত নতুন বাক্যকে কি বলা হয়? অনুমানের মাধ্যমে প্রাপ্ত নতুন বাক্যকে বলা হয় তোমার এই যে সিদ্ধান্ত। এটাকে বলা হয় সিদ্ধান্ত। আমরা যারা মোটামুটি যুক্তিবিদ্যা পারি তারা তো এইটুকু জানি যে যুক্তিবিদ্যায় বা যুক্তিবাক্যে মূলত তোমার কি দুই ধরনের বাক্য থাকে। একটা কি, একটা সিদ্ধান্ত বাক্য, আর আরেকটা কি, আরেকটা ওই সিদ্ধান্তে আসার জন্য আমাদের যে বাক্যগুলা ইউজ করা লাগতেছে সেইটা। তাহলে আমরা যখন কোনো কনক্লুশনে আসবো বা আমরা যখন কোনো বিষয় নিয়ে একটা ফাইনাল মতামত দিব, সেটাকেই কিন্তু বলা হয় সিদ্ধান্ত। আচ্ছা, পরোক্ষ জ্ঞানের অন্যতম বাহন কোনটি? পরোক্ষ জ্ঞানের অন্যতম বাহন হলো এই অনুমান। ওকে, প্রত্যক্ষ জ্ঞান কি? যেটা আমরা হলো কি সামনাসামনি দেখতেছি। বা আর পরোক্ষ কি? যেটা আমাদের যে মানে যেটা আমাদের সামনে হচ্ছে না, যেটা আমাদের হলো কি পিছনে হচ্ছে, অন্য কোনো জায়গায় হচ্ছে, যেটা আমরা সামনাসামনি উইটনেস করতে পারতেছি না, সেটা হলো পরোক্ষ জ্ঞান। আচ্ছা, অনুমানের ভাষাগত রূপ কি? অনুমানের ভাষাগত রূপ হলো যুক্তিবাক্য। অনুমানের ভাষাগত রূপ হলো যুক্তিবাক্য। এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। দেখো, তাহলে আমরা যখন মনে মনে কোনো জিনিস ভাবতেছি, ধরো যে তুমি আজকে ক্লাসে গেলা, আজকে ক্লাসে যেয়ে দেখলা যে তোমার স্যার ক্লাসে এখনো আসে নাই, তাই না? তাহলে তুমি চিন্তা ভাবনা করতেছো যে স্যারের হয়তো আজকে ঘুম ভাঙে নাই, কিংবা স্যার হয়তো ট্রাফিক জ্যামে আটকায় গেছে, বা স্যার মনে হয় অসুস্থ, বা বিভিন্ন জিনিস তুমি ভাবতে পারো, তাই না? তাহলে তুমি যে ভাবতেছো সেটা হলো অনুমান। কিন্তু তুমি যখন সেটাকে এই যে ভাষাগত রূপ দিচ্ছ, মানে হয়তো কাউকে বলতেছো বা কোনো জায়গায় লিখতেছো, তখন সেটাকে বলা হয় যুক্তিবাক্য। আচ্ছা, তারপরে দেখি যে অনুমান কোন ধরনের প্রক্রিয়া। অনুমান কোন ধরনের প্রক্রিয়া? আমরা তো বারবার বলতেছি অনুমান কি একটা মানসিক প্রক্রিয়া, যেটা আমাদের মাথায় চলে। আচ্ছা, ওকে, তারপর আমরা দেখি অনুমানের প্রাথমিক উপাদানের নাম কি। অনুমানের প্রাথমিক উপাদানের নাম কি? এটা কি জ্ঞাত তথ্য, অজ্ঞাত তথ্য, যুক্তিবাক্য নাকি অবধারণ? দেখো, এখানে বলছে যে আমার প্রাথমিক উপাদান, মানে অনুমান যখন আমরা করব তখন আমরা মূলত কোনটা নিয়ে কাজ করব, তাই না? মূলত প্রথমে কোন বিষয়টা আছে। আমরা আগেই বলছি যে আমরা যখন কোনো কিছু অনুমান করি তখন আমরা যেইটা জানি বা যেইটুকু জানি সেইটুকুর উপর ভিত্তি করে আমরা কোনো একটা কনক্লুশনে আসি, তাই না? তাহলে এর জন্য উত্তর কি হবে? উত্তর হবে জ্ঞাত তথ্য। জ্ঞাত তথ্য মানে হলো জানা তথ্য। তাহলে জ্ঞাত শব্দের মানে কি? জ্ঞাত শব্দের মানে হলো কি যা আমরা জানি। জ্ঞাত মানে জানা। আচ্ছা, অবরোহ। আচ্ছা, তারপর যদি আমরা দেখি তোমার অবরোহ ও আরোহের অনুমানের সম্পর্ক কোন ধরনের। আমরা তো জানি যে অনুমান মূলত দুই প্রকার, একটা অবরোহ অনুমান, একটা আরোহ অনুমান।
আরোহ অনুমানটা কি? মনে করো যে তুমি অল্প কিছু তথ্যে, মানে আমরা বলি না যে তোমার মুসা ইব্রাহিম একজন পর্বত আরোহী, মানে সে পর্বতে চড়ে, মানে পর্বতের নিচ থেকে উপরে যায়, তাই না? তাহলে আরোহ বিষয়টাও নিচ থেকে উপরে যাও। তাহলে যখন তুমি অল্প অল্প কিছু তথ্যের ভিত্তিতে তুমি যখন ফাইনালি কনক্লুশনে আসবা, তখন সেটা কি? তখন সেটা হলো আরোহ। আর যখন তুমি অনেকগুলো তথ্য বা তুমি বিপুল তথ্যের ভান্ডার থেকে যখন তুমি কোনো ছোট তথ্যের ভান্ডারে আসবা, তখন সেটা হলো কি? অবরোহ। যদি শর্টে বলি তাহলে দেখো, আমি এরকম বলতে পারি যে সব হাঁস হয় সাদা, পাতিহাঁস একটা হাঁস, অতএব পাতিহাঁস হলো কি? পাতিহাঁস সাদা। তাহলে দেখো, আমি প্রথম আশ্রয় বাক্য যেটা, প্রথম আশ্রয় বাক্যে আমি কিসের কথা বলছি? সবার কথা বলছি, আর সিদ্ধান্তে আমি শুধু পাতিহাঁসের কথা বলছি, তাই না? কিন্তু আমি যদি বলি যে তোমার ব্রয়লার মুরগি সাদা, সোনালী মুরগি সাদা, কক মুরগি সাদা, লেয়ার মুরগি সাদা, অতএব সব মুরগি সাদা। তাহলে আমি দেখো, প্রথমে প্রথমে এই আশ্রয় বাক্যগুলোতে আমি অল্প 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 বা কয়েকটি 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 জিনিসের কথা বলছি, তারপরে আমি যখন সিদ্ধান্ত নিছি তখন আমি সবার কথা বলছি, তাই না? এই সবার কথা যখন আমরা লাস্টে বলবো তখন সেটা কি? আরোহ। আর সবার কথা যখন আমরা প্রথমে বলবো তখন সেটা কি? সেটা অবরোহ। এইটা আমরা ডিটেলসে একটু পরে দেখবো, জন্য লিখে দিচ্ছি না। আর এই যে আমি বললাম যে তোমার সোনালী মুরগি সাদা, কক মুরগি সাদা, লেয়ার মুরগি সাদা, ব্রয়লার মুরগি সাদা, সব মুরগিকে আসলে সাদা না। তাহলে আমার যুক্তি বাক্যের স্ট্রাকচারটা ঠিক আছে, কিন্তু আমার কি? আমার আইডিয়াটা ভুল। এই বিষয়টাকেই বলা হয় অনুপপত্তি। এই বিষয়টাকে কি বলা হয়? এই বিষয়টাকে বলা হয় অনুপপত্তি। অনুপপত্তি, এবং এর একটা সুন্দর ইংরেজি নাম আছে, সেটা হলো ফ্যালাসি। এগুলা নিয়ে আমরা আমাদের পরবর্তী ক্লাসে আলোচনা করব। আচ্ছা, 8 নাম্বার, তাহলে আমরা দেখলাম যে অবরোহ আর আরোহ কি। তাহলে দেখো, এই যে এটার যে সম্পর্ক, একটা নিচ থেকে উপরে যাচ্ছে আরোহ, আর যদি জাস্ট আমরা শর্টে লিখে দিই তাহলে নিচ থেকে উপরে যাচ্ছে হলো গিয়ে আরোহ, আর উপর থেকে নিচে যাচ্ছে অবরোহ, তাই না? তাহলে এদের সম্পর্ক কি? একমুখী? দুজন কি একই দিকে যাচ্ছে? না। তারপরে বহির্মুখী, মানে দুজন কি বাইরের দিকে যাচ্ছে? তাও না। আর অন্তর্মুখী মানে কি? দুইজন হলো এক জায়গায় মিলতেছে, এরকম কিছু না। সম্পর্কটা কেমন? বিপরীতমুখী, একজন উপরে যাচ্ছে একজন নিচে যাচ্ছে। তাহলে উত্তর হবে এই যে এটা। আচ্ছা, আমরা যদি 9 আর 10 নাম্বার এমসিকিউর দিকে তাকাই, অবরোহ অনুমানের লক্ষ্য কি? এই যে আমরা দেখলাম অবরোহ অনুমান কোনটা? উপর থেকে নিচে নামতেছে, মানে সকল থেকে কি অল্প কিছুতে নামতেছে। তাহলে এটার তাহলে লক্ষ্য কি? বস্তুগত সত্যতা, আকারগত সত্যতা, প্রমাণগত সত্যতা, নাকি অনুমানগত সত্যতা? এটার মূল লক্ষ্য হলো আকারগত সত্যতা। এটার মূল লক্ষ্য কি? এটার মূল লক্ষ্য হলো আকারগত সত্যতা। তার কারণ হলো, এখানে দেখো আকারে এখানে চেঞ্জ আসছে না অবরোহতে? যে প্রথমে আমি সকলকে নিয়ে কথা বলতেছিলাম, আর লাস্টে আমি যে কোনো একটা বিষয়কে নিয়ে কথা বলতেছি বা একটা ব্যক্তিকে নিয়ে কথা বলতেছি। এর জন্য এটা কি? আকারগত সত্যতা। আরোহকে প্রকৃত এবং অপ্রকৃত এই দুই ভাগে ভাগ করেন কি? আরোহকে আরোহকে প্রকৃত এবং অপ্রকৃত এই দুই ভাগে ভাগ করেন কিন্তু এই যে অ্যারিস্টটল। আচ্ছা, তো চলো এবার আমরা সৃজনশীল প্রশ্নগুলোর দিকে একটু তাকাই। প্রথম সৃজনশীল প্রশ্নটা হলো, শফিক দম্পতিকে চাকরির সুবাদে প্রতিদিনই কর্মস্থলে যেতে হয়। একদিন বাড়ি ফিরে দেখেন দরজা খোলা এবং সব মালামাল মেঝেতে পড়ে আছে। তাদের বুঝতে আর বাকি রইল না যে সেটি চোরেরই কাজ। তাহলে দেখো, এখানে তারা কি করছে? তারা এই যে এখানে কি বলছে যে তাদের বুঝতে আর বাকি রইল না। তাহলে তারা কি করলো? তারা অনুমান করছে। এখন আদৌ চোর আসছে, চোরের এটা কাজ কিনা সেটা তারা কিন্তু নিশ্চিত জানে না, কিন্তু তারা জানে, এইটুকু তাদের সেন্স আছে বা এইটুকু তাদের জ্ঞান আছে বয়স হওয়ার কারণে বা দুনিয়া দেখার কারণে, যে যখন চোর আসে, তখন বাসায় চোর আসে তখন দরজা খোলা থাকে, কারণ দরজা দিয়ে প্রবেশ করে বা কোনো জায়গা দিয়ে প্রবেশ করে, এবং তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল বা হলো সোনা দানা, ফোন, ল্যাপটপ, হাবিজাবি নিয়ে চলে যায়। এর জন্য সেইগুলা খোঁজার জন্য বা গুরুত্বপূর্ণ জিনিস খোঁজার জন্য তারা বিষয়গুলা বা অন্যান্য অগুরুত্বপূর্ণ জিনিসগুলা উল্টায় পাল্টায় ফেলে এবং সেগুলা নিচে পড়ে থাকে বা আশেপাশে পড়ে থাকে, তাই না? এবং চোরেরও তো আসলে ম্যানার নাই যে চোর গুছাই দিয়ে চলে যাবে। এর জন্য বিষয়গুলা কি? এলোমেলো হয়ে পড়ে থাকে। তাহলে আমরা বুঝলাম যে এখানে কি নিয়ে কথা বলতেছে? অনুমান নিয়ে কথা বলতেছে। এখন তোমার মনে হইতেই পারে যে অনুমান নিয়ে কথা বলতেছে, সেটা তো আমরা বুঝছি, এটা তো ইজি। বিষয় হলো যে আমরা এখন অনুমানে সৃজনশীল করতেছি, এর জন্য অনুমান যে এইখানে আলোচ্য বিষয় সেটা হয়তো তোমার বুঝতে
খুব একটা সমস্যা হবে না। কিন্তু যখন তুমি যুক্তিবিদ্যা প্রথম পত্রের সব কয়টা সৃজন মানে সব কয়টা অধ্যায় থেকে আসা প্রশ্ন যখন তুমি পরীক্ষায় দেখবা, তখন কিন্তু তোমার একটু চিন্তা ভাবনা করতে টাইম লাগবে, বা হয়তো একটু বিচলিত মনে হবে যে এখানে আসলেই কি অনুমান নিয়ে আলোচনা করা হয়েছে নাকি অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এর জন্য আইডিয়াগুলোকে কি খুবই কনক্রিট রাখতে হবে। দেখো, কলা কি, যুক্তিবিদ্যাকে কেন চিন্তামূলক বিজ্ঞান বলা হয়, এটা কিন্তু তোমার যুক্তিবিদ্যা প্রথম পত্রের প্রথম অধ্যায়ের যেই অংশগুলো সেটা। আমরা জানি যুক্তিবিদ্যাকে কলাও বলা হয়, যুক্তিবিদ্যাকে বিজ্ঞানও বলা হয়। কেন বলা হয় আমরা একটু দেখি। কলা হলো ব্যক্তির দক্ষতা, পারদর্শিতা এবং নৈপুণ্যতা যা বাস্তবে প্রয়োগ করা হয়। তাহলে এটা কলার একটা সংজ্ঞা। এই সংজ্ঞায় যে তোমার দিতে হবে বা সংজ্ঞা একদম মুখস্থ রাখতে হবে এরকম না, তুমি বানায়ও লিখতে পারো, কিন্তু যেন সেটা ভুল না হয়। যুক্তিবিদ্যাকে কেন চিন্তামূলক বিজ্ঞান বলা হয়, তার কারণ দেখো, আমরা তো কোনো কিছু চিন্তা করতেছি, তাই না? এবং চিন্তা করার মাধ্যমে, এই যে অনুমান করার মাধ্যমেই আমরা আশ্রয় বাক্যের সাহায্যে কোনো একটা সিদ্ধান্তে আসতেছি। এর জন্যই তো একটা চিন্তামূলক বিজ্ঞান। তাও দেখি আমরা কি বলছে। আর তোমরা সবসময় খেয়াল রাখবা, যখন তোমরা উত্তর করবা তখন এই যে সুন্দর করে লিখে দিবা যে ক এর উত্তর এটা এইখানে লেখো বা এইখানে লেখো, যেভাবে লেখো না কেন একটু সুন্দর করে একটু বড় করে লিখবা। তার কারণ হলো, তোমাদের যারা সম্মানিত স্যাররা খাতা দেখবে, তোমাদের বোর্ডের খাতা, তাদের কিন্তু দিনে অনেক খাতা দেখতে হবে এবং তারা অনেক সময় ভুল করে ফেলে। তারা মনে করে যে ক আর খ হয়তো মানে তুমি এমনভাবে ক এর উত্তর লিখছো, তারা ক এর উত্তরটা হয়তো দেখবেই না, তারা মনে করবে এখানে কেবলমাত্র খ এর উত্তর এবং একটা প্রশ্নের মার্কস দিয়ে চলে আসবে। এর জন্য যখন লিখবা খুবই ক্লিয়ারলি, খুবই সুন্দরভাবে হলো গিয়ে লিখবা। হ্যান্ড রাইটিং যে এখন সুন্দর করতে হবে সেই সময়টাও নাই, কিন্তু যখন লিখবে একটু ক্লিয়ার করে লিখবা, যেন অ্যাটলিস্ট কোন প্রশ্ন কোথায় শুরু হয়েছে, কোন প্রশ্ন কোথায় শেষ হয়েছে সেটা বোঝা যায়। আর একদম প্রথমে স্বাভাবিকভাবে 1 নং প্রশ্নের উত্তর, 2 নং প্রশ্নের উত্তর সেরকম তো লিখবা। দেখি আমরা উত্তরে দেখি। এবং আমরা জানি যে ক্ষয়ের উত্তর সাধারণত কি 2টা প্যারায় লেখা হয়। কয়টা প্যারাতে লেখা হয়? 2টা প্যারাতে লেখা হয়। যুক্তিবিদ্যার অন্যতম আলোচ্য বিষয় কি? অনুমান, যেটা নিয়ে আমরা কথা বলতেছি, যা চিন্তার সাথে সম্পর্কিত বিধায় এটিকে চিন্তামূলক বিজ্ঞান বলে অভিহিত করা হয়। তাহলে তোমার কাছে প্রশ্নও চলে আসতে পারে যে চিন্তামূলক বিজ্ঞান কোনটিকে বলা হয়, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, যুক্তিবিদ্যা নাকি ভূগোল, এরকম কিন্তু আসতেই পারে, তাই না? আচ্ছা, দর্শন ও যুক্তিবিদ অ্যারিস্টটল যুক্তিবিদ্যাকে চিন্তার বিজ্ঞান এবং চিন্তার বিজ্ঞান বলে অভিহিত করেছেন। তাহলে এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে যে কে মানে কে যুক্তিবিদ্যাকে চিন্তার বিজ্ঞান বলে অভিহিত করেছেন। কে করেছেন? তিনি হলো অ্যারিস্টটল। তিনি কিন্তু যুক্তিবিদ্যারও জনক। তার মতে জ্ঞান আহরণের ভিত্তি হলো চিন্তা, মানে জ্ঞান কিভাবে আসে? চিন্তার মাধ্যমে আসে। আর এই কারণে চিন্তাকে সঠিক করার জন্য একটি স্বতন্ত্র বিদ্যা ও বিজ্ঞানের প্রয়োজন রয়েছে, এবং যুক্তিবিদ্যার মাধ্যমে চিন্তাকে সুশৃঙ্খল করা হয়। মানে মানে আমরা তো অনেক কিছু চিন্তা ভাবনা করি, তাই না? কিন্তু আমাদের চিন্তা ভাবনা সবসময় অনেক সময় একটু এলোপাতারি হয়। আমরা একবার এটা নিয়ে চিন্তা করতেছি, একবার ওইটা নিয়ে চিন্তা করতেছি, আবার যখন চিন্তা করি তখন ঠিকভাবে চিন্তাও করতে পারি না, তাই না? আমাদের কনক্লুশনে আসতেও সময় লাগে। যুক্তিবিদ্যা আমাদের শেখায় যে কিভাবে ন্যারো মাইন্ডে চিন্তা করা যায়, বা কিভাবে স্ট্রেইট ফরওয়ার্ড চিন্তা করা যায় এবং সহজে বা অল্প সময়ে সঠিকভাবে চিন্তা করা যায়। আচ্ছা, তাই যুক্তিবিদ্যা হলো চিন্তামূলক বিজ্ঞান। ভেরি গুড। উদ্দীপকে শফিক দম্পতির ভাবনায় যুক্তিবিদ্যার যে বিষয়টি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো। এখন কি প্রকাশ পেয়েছে? অনুমান প্রকাশ পেয়েছে, সেখানে তো যাব। তার আগে একটা জিনিস বলি, দেখো তোমরা কিন্তু অনেকেই আছো যে অনুমান পারো, বা আমরা এরপরে হলো গিয়ে অবরোহ অনুমান বা আরোহ অনুমান বা বিভিন্ন অধ্যায় দেখবো, সেটা তোমরা পারো, জ্ঞান আছে। কিন্তু তোমার জ্ঞান কিভাবে সুন্দর করে তুমি খাতায় প্রকাশ করতে পারবা, খাতায় তুলে আনতে পারবা, সেটা কিন্তু একটা আর্ট, এবং সেটা কিন্তু একটা শেখার বিষয়। এবং আজকে কিন্তু আমরা সেই ভাগগুলো নিয়ে দেখতেছি যে এভাবে এভাবে আসলে উত্তর দিতে হয়। এবং তোমরা কিন্তু মোটামুটি জানো, যে আশা করি তোমাদের স্যার বা ম্যাম যারা যুক্তিবিদ্যার ক্লাস নেয় তারা বলেছেন যে যুক্তিবিদ্যা অঙ্কর মতো। এখানে কি একদম তোমার কি মার্ক দেয়? সলিড মার্কস দেয়। এর জন্য কেউ যদি মনে করে যে আমি সৃজনশীলে 70-এ আমি 70 পাবো বা 65 পাবো, এটা কিন্তু আসলে ইম্পসিবল কোনো বিষয় না। এর জন্য যুক্তিবিদ্যা কিন্তু একটু ভালো মতো পড়তে হবে। তার কারণ হলো অঙ্কের বিষয় কি, সঠিক হইলে ফুল মার্কস, বেঠিক হইলে অর্ধেক মার্কস বা 0 মার্কস, এটা কেন সেরকম হইতে পারে। তার কারণ হলো, মনে করো এখানে কোন বিষয়ের কথা বলা হয়েছে, এটা অনুমান। অনুমান না বলে তুমি যদি হলো অন্য কিছু বলো, তখন কিন্তু একদম 0 দিয়ে দিবে। আচ্ছা, উদ্দীপকে শফিক দম্পতির ভাবনায় যুক্তিবিদ্যার অনুমান বিষয়টি প্রকাশ পেয়েছে, যেটা আমরা অলরেডি বলছি। কোনো জানা তথ্যের ভিত্তিতে কোনো অজানা বিষয় সম্পর্কে ধারণ করার মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে। তাহলে আমরা যখন কোনো কিছু বলবো এবং কোনো কিছু আমাদের জানতে চাবে, তখন সেই জিনিসটার আমরা কি দ্বিতীয় প্যারাতে সংজ্ঞা দিয়ে শুরু করব। আর প্রথমে আমরা বলবো যে কি সম্মতি প্রকাশ করছি বা একমত
বা একমত না, বা কোন বিষয় নিয়ে কথা বলা হয়েছে জাস্ট সেইটার নাম দিব, আর কিছু দিব না। এবং সেইটার সংজ্ঞা আমরা দ্বিতীয় প্যারার প্রথমেই দিয়ে দিব, যেরকম এখানে দেওয়া হয়েছে। তারপর কি দিব, কারণ সংজ্ঞা দিয়ে অনেকে আসলে স্যাটিসফাইড হয় না স্যাররা, তখন কি করবো, জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেবে। দেখো, আকাশে মেঘ দেখে ধারণা করি বৃষ্টি হতে পারে, তাহলে এটা কি, এটা একটা এক্সাম্পল। যখন কোনো কিছু নিয়ে কথা বলবা তখন সবসময় চেষ্টা করবা সেটা ডেফিনেশনের পরে একটা কি তোমার এক্সাম্পল দেওয়া। তাহলে আমরা দেখতেছি কি, আকাশে মেঘ দেখে ধারণা করি বৃষ্টি হতে পারে, কোথাও ধোঁয়া উঠতে দেখলে ধারণা করি আগুন লেগেছে, তাহলে একাধিক এক্সাম্পল দিছে, কোনো সমস্যা নেই। এসব প্রতিটি দৃষ্টান্তে অনুমানের বিষয়টি প্রকাশ পেয়েছে। এভাবে অনুমানের ক্ষেত্রে কোনো জ্ঞাত ধারণা বা জ্ঞাত মত, জ্ঞাত মানে কি আমরা অলরেডি বলছি, জ্ঞাত মানে জানা, তাহলে জানা ধারণা বা জানা মতের ভিত্তিতে আমরা অজ্ঞাত সত্য মানে যেই সত্য বা যেই তথ্য আমরা জানি না সেইখানে কি আমরা উপনীত হই বা পৌঁছাই। তাহলে উপনীত মানে কি, উপনীত মানে আমরা বলতে পারি যে আমরা সেইখানে পৌঁছাই। ওকে। উদ্দীপকে শফিক দম্পতি একদিন বাড়িতে এসে দরজা খোলা এবং সব মালামাল মেঝেতে পড়ে থাকতে দেখতে পান। এ থেকে তারা ধারণা করেন বাসায় চোর এসে চুরি করেছে, তাই ঘরের এরূপ এলোমেলো অবস্থা হয়েছে। এখানে শফিক দম্পতি জ্ঞাত ধারণা থেকে অজ্ঞাত ধারণায় পৌঁছেছেন, তাই বলা যায় উদ্দীপকে শফিক দম্পতির ভাবনায় যুক্তিবিদ্যার অনুমান বিষয়টি প্রকাশ পেয়েছে। যখন তোমরা গ নাম্বারের চেষ্টা করবো লিখবা, তখন চেষ্টা করবা প্রথমে বলবা যে হ্যাঁ বা না বা নাম দেওয়া। তাহলে একদম প্রথমে কি বলবা, একদম প্রথম প্যারাতে হ্যাঁ না বা কোন জিনিসটা নিয়ে কথা বলা হচ্ছে সেটা নাম বলবা। তারপরে দ্বিতীয় প্যারাতে কি করবা, দ্বিতীয় প্যারাতে আলোচ্য বিষয় নিয়ে বলবা। যেরকম এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে অনুমান নিয়ে, এর জন্য আলোচ্য বিষয় নিয়ে বা অনুমান নিয়ে তুমি এখানে বলবা। আর এই যে তৃতীয় প্যারায় তুমি কি নিয়ে বলবা, তৃতীয় প্যারায় তুমি উদ্দীপকে আসলে কি বলা হয়েছে, মানে উদ্দীপকটা তুমি হালকা পাতলা একটু তুলে দিবা, ডিরেক্ট তুলে দিবা এটা না, মনে করো উদ্দীপকে যা হয়েছে সেটার একটু সামারি বলবা এবং আলোচ্য বিষয়ের সাথে মিল করবা। তাহলে উদ্দীপক প্লাস মানে এটা কেন আলোচ্য বিষয় সেটা প্রমাণ, তাহলে আলোচ্য বিষয়ের প্রমাণ। এবং এইভাবে যদি তুমি সিস্টেমেটিক্যালি লেখো, আশা করি মানে পূর্ণ মার্ক বা প্রায় পূর্ণ মার্ক তোমরা পেয়ে যাবে। তাহলে একদম প্রথমে আমরা বলবো হ্যাঁ বা নাতে বিষয়টা কি, বা সম্মতি প্রকাশ করতেছে কিনা, বা এইটা আসলে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেইটা নামটা বলবো। তারপরে 2 নাম্বার প্যারাতে আমরা আলোচ্য বিষয় নিয়ে বলবো, প্রথমে সংজ্ঞা দিব, তারপরে উদাহরণ দিব। আর 3 নাম্বার প্যারাতে আমরা উদ্দীপকটা একটু তুলে দিব এবং উদ্দীপকে যে জিনিসটা বলা হয়েছে এটা আলোচ্য বিষয়ের সাথে কিভাবে মিলে সেটার আমরা প্রমাণ দেখাবো। আর এখন আমরা ঘ নাম্বার প্রশ্ন যদি দেখি, যে ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের আলোকে কোনটি প্রত্যক্ষ কোনটি পরোক্ষ জ্ঞান সেটা বলো। তাহলে প্রত্যক্ষ জ্ঞান হলো যেটা আমরা কি সামনে থেকে দেখতেছি, আর পরোক্ষ জ্ঞান হলো কি যেটা আমাদের সামনে নাই, তাই না? তাহলে আমরা এখানেই দেখি ঘতে কি বলছে, উদ্দীপকের আলোকে শফিক দম্পতির দরজা খোলা পাওয়া এবং মালামাল মেঝেতে পড়ে দেখা হলো প্রত্যক্ষ জ্ঞান। তার কারণ কি, তারা হলো সেটা নিজেরা দেখছে বা সেটা তারা নিজেরা উইটনেস করছে, কিন্তু চোর যে আসছে এটা তো তারা জানে না, তাই না? তাহলে যেই জানা জ্ঞানের ভিত্তিতে অজানা জ্ঞান সম্পর্কে বলতেছে সেটা হলো পরোক্ষ জ্ঞান। সেটা কি, সেটা হলো পরোক্ষ জ্ঞান। আশা করি বুঝতে পারছো। তাহলে আরো যদি একটা এক্সাম্পল, ওই এক্সাম্পলের কথা যদি আমরা বলি যে স্যার আসতে দেরি করছে, এটা প্রত্যক্ষ জ্ঞান, তুমি দেখতেছো। আর পরোক্ষ জ্ঞান কোনটা, তুমি অনুমান করতেছো স্যার হয়তো জ্যামে আটকায় আছে, এটা কি পরোক্ষ জ্ঞান। এবং পরোক্ষ জ্ঞান কিন্তু একাধিকও হইতে পারে। আচ্ছা, তাহলে এবার আমরা দেখি যে প্রত্যক্ষ জ্ঞান এবং পরোক্ষ জ্ঞান সম্পর্কে আলোচনা করবে। জ্ঞান বলতে কোনো কিছু জানাকে বোঝায়। জ্ঞান অর্জনের ক্ষেত্রে প্রত্যক্ষ ও পরোক্ষ জ্ঞান বিশেষ সহায়ক ভূমিকা পালন করে। জ্ঞান একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং চিন্তার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্ক। দেখো জ্ঞান কেন ধারাবাহিক প্রক্রিয়া, তার কারণ হলো যে তারা আপাতত ডিসিশন নিছে যে চোর আসছে, তাই না? কিন্তু তারপর দেখা গেল যে তারা আরো ভালো মতো বাসা খুঁজবে, আরো জ্ঞান লাভ করবে, তারপরে তারা একদম ফাইনাল কনক্রিট ডিসিশনে কিন্তু আসতে পারবে, বা তাদের যেই সিদ্ধান্ত সেটা আরো প্রকট হবে। তাহলে এটাকে একটা ধারাবাহিক প্রক্রিয়া এবং চিন্তার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্ক, কারণ তারা তো চিন্তাই করতেছে। জ্ঞান অর্জনের মাধ্যম দুটি, একটা হলো প্রত্যক্ষ মাধ্যম আর একটা পরোক্ষ মাধ্যম, যেটা নিয়ে আমরা অলরেডি কথা বলছি। আমাদের চারপাশে দৃশ্যমান ও অদৃশ্যমান সকল বিষয় সম্পর্কে আমরা কখনো
প্রত্যক্ষভাবে আবার কখনো পরোক্ষভাবে জ্ঞান অর্জন করি। প্রত্যক্ষ মাধ্যম বলতে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ বোঝানো। তাহলে দেখো এখানে কিন্তু সুন্দর করে একটা এক্সাম্পল দিয়ে দেখাই দিছে যে প্রত্যক্ষ মাধ্যমের উদাহরণ কি এটা, তাই না? তাহলে এখানে দেখো সুন্দর করে কিন্তু উদাহরণ দিয়ে দিছে। তোমাকে যেটা বললাম যে যখন কোনো কিছু জানতে যাবে সেটার সংজ্ঞা দিতে হবে, প্লাস কি দিতে হবে, উদাহরণ দিতে হবে। অন্যদিকে পরোক্ষ মাধ্যম বলতে প্রাধিকার, শ্রুতি, অনুমান ইত্যাদিকে বোঝায়। তাহলে দেখো এখানেও কিন্তু পরোক্ষ মাধ্যমের উদাহরণ দেওয়া আছে। আচ্ছা, যুক্তিবিদ্যা মূলত পরোক্ষ জ্ঞান নিয়ে আলোচনা করে। যুক্তির মাধ্যমে প্রাপ্ত জ্ঞান মূলত পরোক্ষ জ্ঞান। আমরা যে কোনো ঘটনা এই দুই মাধ্যমের দ্বারা পর্যালোচনা করতে থাকি। তাহলে দেখো আগের নাম্বারেও আমরা মাঝখানে আলোচ্য বিষয় নিয়ে কথা বলছিলাম না, ঠিক এইখানেও 2 নাম্বারে আমরা আলোচ্য বিষয় নিয়ে কথা বলবো। 2 নাম্বারে আমরা আলোচ্য বিষয় যেটা সেটা নিয়ে আমরা বলবো। এইটা যেখানে হলো প্রত্যক্ষ জ্ঞান এবং পরোক্ষ জ্ঞান, এবং সেখানে আমরা কি করব, সেখানে আমরা সংজ্ঞা দিব এবং উদাহরণ দিব। এর মাঝখানে আমার কি থাকবে, সংজ্ঞা থাকবে, উদাহরণ থাকবে, এবং কি থাকবে, এবং থাকবে তোমার আলোচনা থাকবে। মানে এই বিষয় নিয়ে বিস্তারিত একটা আলোচনা থাকবে। ওকে, তারপরে ঘ নাম্বারের এই যে তোমার 3 নাম্বার যে পার্ট, এটাও কিন্তু এই যে এটার মতো হবে, উদ্দীপক প্লাস আলোচ্য বিষয়ের প্রমাণ। তাহলে এখানেও কি লিখবো, এখানেও লিখবো ঘয়ের 3 নাম্বার প্যারাতে 3 নাম্বার প্যারাতে আমরা উদ্দীপক একটু প্যারাফ্রেজ করে দিব, উদ্দীপক ও সেটার সাথে কি আলোচ্য বিষয়ের প্রমাণ। আলোচ্য বিষয়ের প্রমাণ যেটা কিন্তু এখানে হয়েছে। এবং পরিশেষে বলা যায় যে উদ্দীপকের ঘটনায় শফিক দম্পতি প্রত্যক্ষ পরোক্ষ উভয় প্রকার জ্ঞানের যথাযথ প্রয়োগ করেছেন। তাহলে এখানে লাস্টে কি হবে, লাস্টে একটা কনক্লুডিং সেন্টেন্স হবে, এবং লাস্টের প্যারাতে সাধারণত 1 থেকে 2 লাইন, তার থেকে বেশি কিন্তু লেখা আসলে কি অনুচিত। তাহলে এটা আমরা কি করব, তাহলে আমরা এখানে জাস্ট এক কথায় সামারি, এক কথায় সামারি দিব যে এইটা আসলে প্রত্যক্ষ অনুমান এবং পরোক্ষ অনুমান, এরকম এক কথায় আমরা সামারি দেব। তাহলে আমরা কিন্তু এর মাধ্যমে দেখতে পাচ্তেছি যে আমরা যখন ক খ গ ঘর উত্তর করব তখন আমরা কোন জিনিসগুলা কি মেইনটেইন করব, এবং এই স্টাইলে কিন্তু আমরা পরের উত্তরগুলো দিব। আর এইখানে আমরা একটার উত্তর যেভাবে ভেঙে ভেঙে দেখাইছি, পরের গুলাতে ওইভাবে আসলে ভেঙে দেখাবো না, কারণ তোমাদের বোঝানো হয়েছে যে কিভাবে উত্তর করতে হবে। আজাদ ও আনিস দার্জিলিং বেড়াতে গেল। আজাদ পত্রিকার মাধ্যমে আগে থেকে জানতো যে দার্জিলিং শহরের সব মানুষ শিক্ষিত, তাই সে ভাবলো তাদের নিতে আসা গাড়ি চালকও শিক্ষিত। অন্যদিকে আনিস ওই শহরের মানুষের সাথে পরিচিত হলো এবং দেখলো তারা অত্যন্ত ভদ্র, তাই সে ভাবলো এই শহরের সব মানুষই ভদ্র। তাহলে অনুমান কত প্রকার, কি কি এটা তো আমরা জানি। অনুমান হলো কি 2 প্রকার, অবরোহ অনুমান এবং আরোহ অনুমান। জাস্ট একদম টু দা পয়েন্ট আমরা অ্যান্সার লিখবো কয়ের। তারপরে কোন ধরনের অনুমান আকারগত সত্য প্রতিষ্ঠা করে, আকারগত সত্য প্রতিষ্ঠা করে কিন্তু অবরোহ অনুমান। এটা কিন্তু আমাদের একটা এমসিকিউতেও ছিল, তাই না? এটা আমাদের একটা এমসিকিউতেও ছিল। আমরা খ নাম্বার যখন লিখবো তখন জাস্ট প্রথম প্যাসেজে টু দা পয়েন্ট উত্তর দিব, এবং সেইটার ব্যাখ্যা আমরা করব কি, সেটার ব্যাখ্যা আমরা করব এইখানে। তাহলে যেটা জানতে চাইছে সেটার ব্যাখ্যা হবে দ্বিতীয় প্যাসেজে, আর এখানে কি প্রথমে টু দা পয়েন্ট অ্যান্সার বা এক কথায় উত্তর, টু দা পয়েন্ট অ্যান্সার। আচ্ছা, যে অনুমান প্রক্রিয়ায় সিদ্ধান্ত এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে অনিবার্য নিঃসৃত হয়, মানে যেই সিদ্ধান্তটা এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে আসে এবং যার সিদ্ধান্তটি কখনো আশ্রয় বাক্য থেকে ব্যাপক হতে পারে না। তার কারণ হলো সিদ্ধান্ততে আমরা তো অল্প কয়েকটা জিনিস নিয়ে কথা বলতেছি, আর আশ্রয় বাক্য, বিশেষ করে প্রথম আশ্রয় বাক্যে আমি সবাইকে নিয়ে কথা বলতেছি। এর জন্য কি, এর জন্য সিদ্ধান্তটি কখনো আশ্রয় বাক্য থেকে ব্যাপক হতে পারবে না। সিদ্ধান্ত সবসময় ব্যাপক হবে এবং আশ্রয় বাক্য সেইটা থেকে আরো কম ব্যাপক হবে, তবে কিছু কিছু ক্ষেত্রে সমব্যাপক হয়, মানে সমান সমান হয়, তাকে অবরোহ অনুমান বলে। আচ্ছা, তাহলে এখানে দেখো সেই সুন্দর করে আগে ডেফিনেশনটা দিছে, তারপরে
এরপরে উত্তর দিবে, আকারগত সত্য প্রতিষ্ঠা করাই এই অনুমানের লক্ষ্য। উদাহরণ যদি আমরা দেখি যে সকল শিক্ষক হন শিক্ষিত মানুষ, সকল শিক্ষক হন শিক্ষিত মানুষ, তাহলে দেখো এইখানে সকলকে নিয়ে কথা বলছে, এখানে সকলকে নিয়ে কথা বলছে, তাহলে এটাই কি, এটাই ব্যাপক, সকলের থেকে তো কোনো ব্যাপক হইতে পারে না। অতএব কিছু শিক্ষিত মানুষ হন শিক্ষক। তাহলে আমার আশ্রয় বাক্য এটা কি ছিল, এটা ছিল আমার আশ্রয় বাক্য, যেখানে সবাইকে নিয়ে কথা বলা হয়েছে। আর এইটা কি, এইটা আমার সিদ্ধান্ত বা সিদ্ধান্ত বাক্য, যেটাই বলি না কেন, এখানে অল্প কিছু মানুষ নিয়ে কথা বলা হয়েছে, মানে কিছু নিয়ে কথা বলা হয়েছে। তাহলে স্বাভাবিকভাবে অবরোহ অনুমানে সিদ্ধান্ত, ব্যাপ্য এবং তোমার আশ্রয় বাক্য ব্যাপ্য এবং সিদ্ধান্ত অব্যাপ্য। এই যুক্তিটি আকারগত দিক থেকে সত্য এবং সিদ্ধান্তটিও আশ্রয় বাক্য থেকে ব্যাপক নয়, এই কারণে এটি অবরোহ অনুমানের কি একটা দৃষ্টান্ত বা উদাহরণ। আচ্ছা, উদ্দীপকটা যদি আমরা দেখি, উদ্দীপকে আনিসের বক্তব্য যে অনুমানের চিত্র ফুটে উঠেছে, তাহলে আনিস কি করছে, আনিস ওই অঞ্চলের মানুষের সাথে কথা বলছে, তাহলে সেটা আরোহ অনুমান। তার কারণ কি, সে ওই অঞ্চলের কয়েকটা মানুষের সাথে কথা বলছে, মনে করো 5, 6, 7, 8, 9, 10 বা 4-5টা মানুষের সাথে কথা বলে সে ডিসিশন নিছে যে অঞ্চলের সব মানুষই ভালো। তাহলে অল্প কিছু, মানে অব্যাপ্য থেকে সে ব্যাপ্যতে গেছে, তাহলে সেটা কি আরোহ অনুমান। ইজি, এক কথা আমরা লিখে দিব আরোহ অনুমানের। এবং এইখানে কি করব, এইখানে সেই জিনিসটা আমরা ব্যাখ্যা দিব এবং ব্যাখ্যাতে আমরা সংজ্ঞা দিব, আমরা উদাহরণ দিব এবং এই বিষয়ে আলোচনা করব। যেরকম দেখি আরোহ অনুমানের বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে সার্বিক সিদ্ধান্তে গমন করা হয়। তাহলে বিশেষ সিদ্ধান্ত, এরকম মনে করো যে সে একজন দার্জিলিংয়ের এক রিক্সাওয়ালার সাথে কথা বলছে, দার্জিলিংয়ের এক মোমো বিক্রেতার সাথে কথা বলছে, দার্জিলিংয়ের এক দোকানদারের সাথে কথা বলছে, দার্জিলিংয়ের এক পেপার বিক্রেতার সাথে কথা বলছে, দার্জিলিংয়ের রাস্তা দিয়ে যাচ্ছিল এরকম একটা মানুষের সাথে কথা বলছে, এরকম 4-5 জনের মানুষের সাথে কথা বলে সে সিদ্ধান্ত নিল কি সকল দার্জিলিংয়ের মানুষ ভালো, তাই না? তাহলে বিশেষ থেকে সার্বিকে গেছে। তাহলে কি করছে এরা, বিশেষ থেকে কোথায় গেছে, সার্বিকে গেছে, বিশেষ থেকে সার্বিকে গেছে। এবং এখানে আরোহতে এরকমই করা হয়। এই কারণে আরোহ অনুমান প্রথমে বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয়। এই যে বিশেষ বিশেষ বলতে কি, যে বিশেষ বলতে যে স্পেশাল ওইটা না, মানে স্পেসিফিক বিষয়টাকে বোঝাচ্ছে। এরপর বিশেষ বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণের উপর ভিত্তি করে আরোহত্বক উল্লম্ফন, আরোহ মানে কি উপরের দিকে, আর আরোহত্বক উল্লম্ফন মানে হলো গিয়ে লাফ। এখানে আরোহত্বক উল্লম্ফন বলতে কি বোঝাইছে, তার কারণ হলো কেবলমাত্র তোমার দার্জিলিং এর সব মানুষের সাথে কথা বলেই তো আমরা 100% শিওর হয়ে বলতে পারবো, তাই না, যে আর দার্জিলিং এর সব মানুষ ভালো। কিন্তু যখন এই যে আমাদের আনিস দার্জিলিং এর 5-6 জন মানুষের সাথে কথা বলে একটা ফাইনাল ডিসিশন দিল, তাহলে মনে করো দার্জিলিং এ যদি 2 লাখ মানুষ থাকে, তাহলে সে কেবলমাত্র 5টা মানুষের ইন্টারভিউ নিচ্ছে, তাই না, বা তাদের সাথে কথা বলছে। এমনও তো হইতে পারে যে বাকি যেই কয়েকজন ছিল 2 লাখের মধ্যে, তারা সবাই হয়তো খারাপ বা তাদের মধ্যে কিছু কিছু খারাপ। যদি সবার সাথে সে কথা বলতো, তখন হয়তো সে বলতে পারতো যে দার্জিলিং এর বেশিরভাগ মানুষ ভালো, অল্প কিছু মানুষ খারাপ, বা দার্জিলিং এর বেশিরভাগ মানুষ খারাপ, অল্প কিছু ভালো। তাহলে দেখো, অল্প কিছু তথ্যের ভিত্তিতে সে লাফ দিয়ে কনক্লুশনে চলে আসছে না, এইটাই বলতেছে আরোহত্বক উল্লম্ফন। আরোহত্বক উল্লম্ফনের মাধ্যমে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। তাই বলা যায় যে অনুমানের বিশেষ বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণ থেকে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্তে প্রতিষ্ঠা করা হয়, তাকে আরোহ অনুমান বলে। তারপর এখানে কি করছে, এখানে উদ্দীপকটা একটু প্যারাফ্রেজ করে বা হালকা পাতলা কাটছাট করে তুলে দিছে, এবং এই উদ্দীপকে যেটা নিয়ে আলোচনা করা হয়েছে সেটাই কেন আরোহ, সেটা অল্প একটু যুক্তির মাধ্যমে বুঝাই দিছে। দেখি, উদ্দীপকে বর্ণিত ঘটনায় আনিস দার্জিলিং শহরের মানুষের সাথে পরিচিত হয়ে দেখে তারা অত্যন্ত ভদ্র, তাই সে ভাবলো এই শহরের সব মানুষই ভদ্র। এই ঘটনায় আনিস প্রথমে বিশেষ বিশেষ ব্যক্তির সাথে পরিচিত হওয়ার পর সার্বিক সিদ্ধান্তটি গ্রহণ করে। এভাবে বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সার্বিক সিদ্ধান্তে প্রতিষ্ঠা করার কারণে তার ধারণা আরোহ অনুমানের দৃষ্টান্ত। তাহলে বুঝতেছো যে কিভাবে সাজিয়ে গুছিয়ে যুক্তিবিদ্যার প্রশ্নের উত্তর করতে হবে। আচ্ছা, চলো ঘ নাম্বারটা দেখি। আগে ঘ নাম্বারের প্রশ্ন দেখি যে আজাদ ও আনিসের ভাবনাতে নির্দেশিত অনুমান দুটির পার্থক্য পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। তাহলে আজাদ যেটা করছে, সে একটা পেপার পড়ছে। আজাদ পত্রিকার মাধ্যমে আগে থেকেই জানতো যে দার্জিলিং এর শহরের সব মানুষ শিক্ষিত। আর আনিস কি করলো, আনিস যে মানুষের সাথে কথা বলে দেখলো। তাহলে আজাদ যেটা করছে, তারটা কি অবরোহ অনুমান ছিল।
ও আরোহ অনুমানের নির্দেশ করে। আহ, আর আনিসেরটা কি ছিল আমরা তো অলরেডি দেখছি, আরোহ অনুমান নির্দেশ করে উভয় অনুমানের মধ্যে বিদ্যমান পার্থক্য পাঠ্য বইয়ের আলোকে তুলে ধরা হলো। আর এখানে যদি পার্থক্য চাইছে, আমরা পার্থক্যর দিকে দেখি যে আরোহ এবং অবরোহর মধ্যে পার্থক্য কি। যে অনুমান প্রক্রিয়া এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে তার সিদ্ধান্ত অপেক্ষাকৃত কম ব্যাপক অথবা তার সমান ব্যাপক কোনো সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অবরোহ অনুমান বলে। অর্থাৎ অবরোহ অনুমান যে যুক্তি প্রক্রিয়ায় সিদ্ধান্তটি কোনোভাবে আশ্রয় বাক্য তুলনায় ব্যাপক হতে পারে না। এটা আমরা অলরেডি দেখছি, তাই না? এর জন্য আর ভেঙে বুঝালাম না। এই অনুমান প্রক্রিয়ায় অনুমানের বস্তুগত তথ্য সত্যতা ও অপরিহার্য, সত্যতা অপরিহার্য নয়, এখানে শুধু অনুমানের আকারগত বৈধতার দিকে লক্ষ্য রাখা হয়, মানে আকার ঠিক আছে কিনা। এবং এটাই কিন্তু একটা এমসিকিউতে আসছিল যে অবরোহ অনুমান কোন সত্যতা তার প্রায়োরিটি, সেটা হলো অবরোহ কি বলে আকারগত সত্যতা বা বৈধতা। অপরপক্ষে যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত অনুমিত হয় তাকে আরোহ অনুমান বলে, যেটা আমরা অলরেডি দেখছি। তাহলে দেখলাম যে এখানে অবরোহ অনুমান আরোহ অনুমান দুইটা নিয়ে বলা হয়েছে, যেহেতু আগের গ নাম্বারে আরোহ অনুমান কি সেই সম্পর্কে বলা হয়েছে, এর জন্য এইখানে আর সেটার কি ব্যাখ্যা বা ডিটেলস বলা হয় নাই। কারণ স্বাভাবিকভাবে যে খাতা দেখবে সে তো জানতেছে যে সে আরোহ অনুমান সম্পর্কে জানে। অবরোহ অনুমানের একটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হতে পারে, কিন্তু আরোহ অনুমানের সবসময় একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়। তাহলে দেখো এখানে মূলত মূল পার্থক্যটা তুলে ধরছে, কারণ প্রশ্নে চাইছিলই তো পার্থক্য। তাহলে কি করলো, প্রথমে এইখানে এক বাক্যে বলে দিল, এখানে এক বাক্যে বলে দিল, এক বাক্যে বলে দিল যে কি কি জানতে চাইছে। এবং এইখানে 2 নম্বরে কি করলো, তাদের পরিচয় এবং ডেফিনেশন সম্পর্কে বলল, যে অবরোহ অনুমানের সংজ্ঞা দিল, আরোহ অনুমানের সংজ্ঞা দিল, তাদের একটু বৈশিষ্ট্য নিয়ে আলাপ করলো। এইখানে এসে পার্থক্যর কথা বলতেছে। আরোহ অনুমান সবসময় আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হয়, অপরদিকে অবরোহ অনুমান সিদ্ধান্ত কোনোভাবেই আশ্রয় বাক্য থেকে ব্যাপক হতে পারে না। অবরোহ অনুমান আকারগত সত্যতাকে প্রাধান্য দেওয়া হলেও আরোহ অনুমানে আকারগত ও বস্তুগত উভয় সত্যতাকে ব্যাখ্যা বা প্রাধান্য দেওয়া হয়। এখানে দেখো, এখানে পার্থক্যটা কিন্তু প্যাসেজ আকারে দেওয়া হয়েছে। তোমরা যদি চাও তাহলে পার্থক্যটা এইভাবে বক্স আকারেও দিতে পারো। এখানে দেখা গেল যে তুমি অবরোহ অনুমান নিয়ে আলোচনা করতেছো, এখানে তুমি আরোহ অনুমান নিয়ে আলোচনা করতেছো, এইটাও একটা ওয়ে। আমরা আরেকদিন আরেকটা সিকিউয়ে এইভাবে পার্থক্যগুলো দেখাবো। এসব ভিন্নতার কারণে বলা যায় অবরোহ অনুমান ও আরোহ অনুমানের মধ্যে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান। তাহলে এটাও আমরা যে এক লাইনে সামারি দিয়ে দিব লাস্টের এইখানে, তাহলে এখানে আমরা কি করব, ওয়ান লাইনার সামারি, ওয়ান লাইনার সামারি। ওকে, তাহলে আমরা 2টা সৃজনশীল দেখলাম। পরের দিকে আগাই। সকল মানুষ হয় জ্ঞানী, রনি হয় মানুষ, অতএব রনি হয় জ্ঞানী। তাহলে দেখো এখানে সার্বিক থেকে কোথায় আসছে, সার্বিক থেকে বিশেষে আসছে, সার্বিক থেকে বিশেষে আসছে, তাহলে এটা স্বাভাবিকভাবে অবরোহ। আর এখানে কি, রীতা হয় বুদ্ধিমতী, মিতা হয় বুদ্ধিমতী, গীতা হয় বুদ্ধিমতী, সকল মহিলা হয় বুদ্ধিমতী। তাহলে এখানে কি বিশেষ থেকে সার্বিকে আসছে, তাহলে এটা কি স্বাভাবিকভাবে বুঝতেছে এটা আরোহ, আর এটা কি, এটা অবরোহ। অনুমান কি, অনুমান একটা মানসিক প্রক্রিয়া যার মাধ্যমে অজানা বিষয় সম্পর্কিত ধারণায় উত্তরণের প্রক্রিয়া, বা অজানা থেকে জানায় বা জ্ঞাত তথ্য থেকে অজ্ঞাত তথ্য থেকে জ্ঞাত তথ্য থেকে অজ্ঞাত তথ্যে পৌঁছানোর যে মানসিক প্রক্রিয়া তাকে অনুমান বলে। একাধিক সংজ্ঞা আছে, তোমার যেটা পছন্দ হয় সেটা দিবা। আরোহ অনুমানের গতি ঊর্ধ্বমুখী বলতে কি বোঝায়, এটা তো এই যে আরোহ অনুমানের গতি ঊর্ধ্বমুখী কেন, এটা কিন্তু আমরা এইখানেই আলোচনা করছি, তাই না? তারপরে এখানে একটু লিখে দেখানো আছে, আমরা একটু দেখি, কোনো দোষটাই। আরোহ অনুমানের গতি ঊর্ধ্বমুখী বলতে বিশেষ বিশেষ সিদ্ধান্ত থেকে একটি সার্বিক সিদ্ধান্ত উপনীত হওয়ার প্রক্রিয়াকে বোঝানো হয়েছে, তাই না? আচ্ছা, তারপরে আরোহ অনুমানে আমরা আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে কতিপয় বৈশিষ্ট্য, মানে এখানে যে দেখো রীতা মিতা গীতা, কতিপয় মানে অল্প কিছু বিশিষ্ট বস্তু বা ঘটনা পর্যবেক্ষণ থেকে একটা সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করি। এখানে জানা থেকে অজানায় এবং কম ব্যাপক থেকে বেশি ব্যাপক। কম ব্যাপক মানে কি, প্রথমে আমরা রীতার কথা, মিতার কথা, গীতার কথা, সীতার কথা, মিতার কথা, যত তা আছে সবার তথ্য আমরা এক এক করে দেখছি। এইগুলোর উপর ভিত্তি করে আমরা একটা ফাইনাল কনক্লুশন দিয়েছি। এখন রীতা মিতা গীতা সীতা সবাই কি মেয়ে, তাহলে আমরা দেখতেছি সব মেয়ে, রীতাও যদি ভালো হয়, মিতাও যদি ভালো হয়, গীতাও যদি ভালো হয়, সীতাও যদি ভালো হয়, তাহলে সব মেয়েই ভালো।
ঠিক না বেঠিক সেটা পরের কথা, কিন্তু প্রসেস যেটা, প্রসেস হলো আরোহ। যেমন কিছু মানুষের মৃত্যু দেখে সকল মানুষের মরণশীল সিদ্ধান্ত গ্রহণ করা। এই যে যেটা বললাম যে প্রথমে কি বিশেষ, মানে আশ্রয় বাক্য বিশেষ এবং সিদ্ধান্ত কি সকল। দেখো উদ্দীপকের উদাহরণ এক, অনুমানকে নির্দেশ করে তার বৈশিষ্ট্য বলো। উদ্দীপক একের উদাহরণ সাপেক্ষভাবে অবরোহ অনুমান, এবং অবরোহ অনুমান কি সেটার কিন্তু ব্যাখ্যা বা সেটা কি আমরা অলরেডি জানি, এবং উত্তর কিভাবে করতে হবে জানি, এক কথায় বলতে হবে। এবং এখানে কি, এখানে বিষয়টার ব্যাখ্যা করতে হবে, এবং ব্যাখ্যাতে তোমার সেই জিনিসের সংজ্ঞা থাকবে, উদাহরণ থাকবে এবং সেটার বৈশিষ্ট্য থাকবে। আর লাস্টের যে প্যারায় সেখানে কি থাকবে, সেখানে উদ্দীপকটা একটু কাটছাট করে প্যারাফ্রেজ করে তুলে দিতে হবে, এবং উদ্দীপকে যেই জিনিসটা নিয়ে আলোচনা করা হয়েছে আর আমরা এটাকে যেই জিনিস বলে সিদ্ধান্ত নিছি সেইটা কিভাবে এক বা সেটা কিভাবে মিলে যায় সেটা এক দুইটা লাইনের মাধ্যমে বুঝিয়ে দিতে হবে। আমাদের গ নাম্বার শেষ। উদাহরণ এক, উদাহরণ দুয়ের মধ্যে তুলনামূলক আলোচনা করো। তাহলে দেখো এখানে সে তুলনামূলক আলোচনা বলতে কিন্তু তোমার পার্থক্যকে বোঝানো হয়। তাহলে এটা অবরোহ অনুমান আরোহ অনুমান বুঝলাম। তাহলে এখানেও হলো গিয়ে সেই তাদের যে পার্থক্যর বিষয়টা দেখানো হয়েছে। তাহলে প্রথমে অবরোহ অনুমানের সিদ্ধান্ত যে আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং এটি আশ্রয় বাক্য অপেক্ষা কম ব্যাপক হয়। উদাহরণ এটা কেন, কোনটা কি, এটা উদ্দীপকের আলোকে এখানে বিশ্লেষণ করে বুঝাই দিছে যে উদ্দীপক এক কেন অবরোহ, উদ্দীপক দুই কেন আরোহ। এবং এইখানে কি করছে, এখানে তাদের ডিফারেন্সগুলো বলছে, এখানে তাদের কি বলছে ডিফারেন্স, এবং লাস্টের প্যাসেজে 4 নাম্বার প্যাসেজে এক লাইনে এখানে সামারি করে দিছে যে এইটা তাহলে প্রমাণ হলো যে উদ্দীপকের প্রথম অবরোহ অনুমান আর দ্বিতীয়টা আরোহ অনুমান। বঙ্গোপসাগরের পানি লবণাক্ত, ভূমধ্য সাগরের পানি লবণাক্ত, লোহিত সাগরের পানি লবণাক্ত, অতএব সকল সাগরের পানি লবণাক্ত। তাহলে এটা কোন অনুমান বলো তোমরা? 3 সেকেন্ড দেই, 3 2 1। স্বাভাবিক আমরা বুঝতেছি আরোহ অনুমান, কারণ এখানে বিশেষ থেকে সার্বিকে গেছে। আর দৃশ্যকল্প 2, সকল দার্শনিক হয় ন্যায়পরায়ণ, রাসেল হন একজন দার্শনিক, অতএব রাসেল হন ন্যায়পরায়ণ। তাহলে এখানে কি সকল থেকে বা সার্বিক থেকে তোমার কি হয়েছে, বিশেষে গেছে। তাহলে এটা অবরোহ অনুমান, বুঝলাম ইজি। অনুমান কি, আমরা অলরেডি এটার অ্যান্সার দেখছি, অমাধ্যম অনুমানের সিদ্ধান্ত নতুনত্ব থাকে না। তাহলে দেখো এইখানে একটা নতুন খ নাম্বার প্রশ্ন, যে প্রশ্নটা আমরা আগে দেখিনি, চলো দেখি। অমাধ্যম অনুমানের সিদ্ধান্তে নতুনত্ব থাকে না কারণ এটি প্রকৃত অনুমান নয়। অনেকেই কিন্তু অমাধ্যম অনুমানকে প্রকৃত অনুমান হিসাবে দেখে না। তার কারণ হলো এইখানে একটা জাস্ট আশ্রয় বাক্য থাকে, একটা সিদ্ধান্ত থাকে, একটা আশ্রয় বাক্য থাকে, একটা সিদ্ধান্ত থাকে, এবং এর মাধ্যমে আসলে কোনো নতুন তথ্য দিতে পারে না, জাস্ট তথ্যটা ঘুরায় ফিরায় দেয়। যেরকম যে অবরোহ অনুমানে, যে অবরোহ অনুমানে একটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অমাধ্যম অনুমান বলে। এই অনুমানের সিদ্ধান্তটি আশ্রয় বাক্যেরই পরিবর্তিত রূপ। তাই অমাধ্যম অনুমানের সিদ্ধান্তে কোনো নতুনত্ব থাকে না। তার কারণ হলো এটা কি, সিদ্ধান্তটি আশ্রয় বাক্যেরই পরিবর্তিত রূপ। মানে দেখা গেল যে এইখানে যেটা বলছে সেটা জাস্ট ঘুরায় বলছে, মানে উদ্দেশ্যকে বিধেয় করছে, বিধেয়কে উদ্দেশ্য করছে, এরকম আর কি। আচ্ছা, এই তাই অমাধ্যম অনুমানের সিদ্ধান্তে কোনো নতুনত্ব থাকে না। এই দিকটি বিবেচনা করে মিল বেইনের মতে যুক্তিবিদ মনে করেন অমাধ্যম অনুমান প্রকৃত অনুমান নয়। তাহলে প্রশ্ন কিন্তু আসতে পারে যে কোন যুক্তিবিদ মনে করেছেন বা কোন যুক্তিবিদেরা মনে করেছেন অমাধ্যম অনুমান প্রকৃত অনুমান নয়? মিল ও বেইন। গ নাম্বারে কি, যুক্তি 2 এর অবরোহ অনুমানের যে রূপের প্রকাশ ঘটেছে তা দেখাও। তাহলে যুক্তি 2, এটা যুক্তি 2 এ অবরোহ অনুমানের যে রূপের প্রকাশ ঘটেছে আমরা দেখি। তাহলে কোন রূপের প্রকাশ ঘটেছে? এটা হলো যুক্তি 2 অবরোহ অনুমানের মাধ্যম অনুমানের প্রকাশ ঘটেছে। তাহলে দেখো তার কারণ কি, এখানে একটা আশ্রয় বাক্য, দুইটা আশ্রয় বাক্য, সিদ্ধান্ত। তাহলে দেখ এখানে মাধ্যম আছে না, একটা মাঝখানের প্যাসেজ আছে না। আর যদি এরকম থাকতো যে এখানে একটা আশ্রয় বাক্য, তারপর ডিরেক্ট এখানে চলে আসছে যে সকল দার্শনিক হয় ন্যায়পরায়ণ, অতএব রাসেল হয় ন্যায়পরায়ণ, বা এরকম টাইপের যদি জাস্ট একটা আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তে ডিরেক্ট চলে আসতো, তখন সেটা কি হতো, তখন সেটা অমাধ্যম অনুমান হতো। যে অবরোহ অনুমানে একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয়। তাহলে দেখি এখানে তো একাধিক ছিল, দুইটা ছিল, এখানে দুই জায়গায় 3 4 5 6 7 8 যে কোনো রকম হতে পারে, থেকে সিদ্ধান্তে নিঃসৃত অনুমিত হয় তাকে মাধ্যম অনুমান বলে। মাধ্যম অনুমানে সরাসরি বা প্রত্যক্ষভাবে একটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় না, একের অধিক বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর জন্য এই অনুমানকে কি মাধ্যম অনুমান বলে।
আবার যদি যুক্তি 2-এ দেখি, যুক্তি 2-এ বর্ণিত সকল দার্শনিক হয় ন্যায়পরায়ণ, রাসেল হয় একজন দার্শনিক, অতএব রাসেল হয় ন্যায়পরায়ণ। এখানে সার্বিক ও বিশেষ আশ্রয় বাক্যের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। তাহলে দেখো এটা যদি আমরা বলি এটা কি সার্বিক আশ্রয় বাক্য, কারণ এখানে সবার কথা বলছে, সার্বিক আশ্রয় বাক্য। আর এখানে কি এটা বিশেষ আশ্রয় বাক্য, কারণ এখানে একজন বা অল্প কিছু মানুষ নিয়ে বলছে। তাহলে প্রথমটা কি সার্বিক আশ্রয় বাক্য, দ্বিতীয়টা বিশেষ আশ্রয় বাক্য, আর এটা তো তোমার সিদ্ধান্তই। ওকে ওকে উদ্দীপক 2-এ বর্ণিত রাসেল দার্শনিক হন ন্যায়পরায়ণ, সকল দার্শনিক হয় ন্যায়পরায়ণ, রাসেল হন একজন দার্শনিক, অতএব রাসেল হন ন্যায়পরায়ণ। এখানে সার্বিক ও বিশেষ আশ্রয় বাক্যের উপর ভিত্তি করে বিশেষ সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে, তাই বলা যায় যুক্তি 2-এ অবরোহর মাধ্যমে অনুমানকে প্রকাশ করা হয়েছে। তাহলে বুঝলাম, এটা আগেই বুঝছি। এখানে আমরা কি করব, উদ্দীপকটা একটু হালকা দেখাই দিব এবং এইটা কেন অবরোহ অনুমান সেটা একটু কি মিল করে দিব। ঘ নাম্বার দেখি, অনুমানের প্রকারভেদের আলোকে যুক্তি 1 ও যুক্তি 2 এর মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো। তাহলে দেখো এখানে কি বলছে, এখানে তোমার জাস্ট দুইটার মধ্যে পার্থক্য দেখাইতে বলছে, আর কিছু না। জাস্ট আমরা যে পার্থক্যগুলো এতদিন দেখছি, মানে এতক্ষণ ধরে দেখে আসছি, যে পার্থক্যগুলো যদি তুমি তুলে ধরো তাহলেই এইটার উত্তর করা যাবে, যেহেতু কাইন্ড অফ রিপিটেড কোশ্চেন, এর জন্য আর এইটার ব্যাখ্যায় গেলাম না। এখন আমরা কি দেখব, এখন আমরা দেখব অবরোহ অনুমান। অবরোহ অনুমান তো আমরা জানি সার্বিক থেকে যখন কি বিশেষে আসে বা বিশেষে পৌঁছায়, সেই প্রক্রিয়াটাকে কি বলে, সেই প্রক্রিয়াটাকে বলে অবরোহ অনুমান। এবং এখানে আশ্রয় বাক্য বা অ্যাটলিস্ট প্রথম আশ্রয় বাক্যকে সবাইকে নিয়ে কথা বলা হবে, এবং সিদ্ধান্তে কি, সিদ্ধান্তে বিশেষ কোনো ব্যক্তি বা বিশেষ কোনো বস্তু, বিশেষ কোনো জায়গা বা বিশেষ যে কোনো কিছু নিয়ে কথা বলা হবে। তো চলো আগে তোমার দেখি যে অবরোহ অনুমান কত প্রকার, অমাধ্যম অনুমানের কয়টি আশ্রয় বাক্য থাকে, অমাধ্যম অনুমানের শ্রেণী বিভাগ কোনটি কি কি, এগুলো আমরা এখন দেখব। তো চলো এখন আমরা দেখি অধ্যায় 6 বা অবরোহ অনুমান থেকে কেমন ধরনের প্রশ্ন আসে বা তোমাদের কেমন ধরনের প্রশ্ন আসতে পারে। একদম প্রথমে অবরোহ অনুমান কত প্রকার, অবরোহ অনুমান কত প্রকার, এটা হলো 2 প্রকার, এবং এইটা 2টা প্রকার কি কি এটা আমরা সামনে দেখবো, এর জন্য এখানে ব্যাখ্যা করতেছি না। অমাধ্যম অনুমানে কয়টি আশ্রয় বাক্য থাকে? অমাধ্যম অনুমানে আমরা তো একটু আগে দেখছি যে অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্য একটিই থাকে, এবং একটা আশ্রয় বাক্যের উপর ভিত্তি করে কি সিদ্ধান্তে উপনীত হয়। এর জন্য এটাকে অনেকে আসলে তোমার যুক্তি মানে তোমার কি বলে সঠিক অনুমান হিসাবে অনেকে এটাকে স্বীকার করে না। অমাধ্যম অনুমানের শ্রেণী বিভাগ কোনটি? অমাধ্যম অনুমানের শ্রেণী বিভাগ কোনটি? এখন এই যে অমাধ্যম অনুমান আমরা দেখলাম, অমাধ্যম অনুমানের কিন্তু বেশ কিছু ভাগ আছে, এবং ওই শ্রেণী বিভাগের অংশ যেটা সেটা হলো আবর্তন। এটা হলো আবর্তন, এবং আবর্তন কোন ধরনের অনুমান? এই যে অমাধ্যম অনুমান। এখন আমরা দেখি একটু কোনটা কি না কি। যুক্তিবিদরা অমাধ্যম অনুমানকে 10 ভাগে ভাগ করেছেন। এই 10টা ভাগ সবগুলো যে মনে রাখতে হবে এরকম না, এর ভিতরে যেগুলো যেগুলো মনে রাখতে হবে, বিশেষ করে যে আবর্তন, প্রতিবর্তন, প্রতি আবর্তন, আর এই যে তিনটাই মূলত মেইন, এই তিনটা থেকে মূলত প্রশ্ন আসে। তার বাইরে তুমি অন্তরাবর্তন পড়তে পারো, কিন্তু তাছাড়া বাকি যেগুলো আছে এইগুলা থেকে বলতে গেলে কখনোই প্রশ্ন আসে না। মনে রাখতে পারলে ভালো, না রাখলেও যে খুব একটা সমস্যা আছে এরকম কিন্তু না। আবর্তন কত প্রকার? আবর্তন কত প্রকার? আবর্তনের নিয়ম কয়টি? আচ্ছা, আবর্তন কত প্রকার, এখানে যদি আমরা দেখি তাহলে আবর্তন হলো 2 প্রকার। আবর্তন কত প্রকার? 2 প্রকার। একটা হলো সরল আবর্তন, অসরল আবর্তন। তাহলে দেখো সরল আবর্তন কি পরিমাণ এক থাকে, অসরল আবর্তন কি পরিমাণ ভিন্ন থাকে। তাহলে দেখো এইখানে কি হয়েছে, কোনো কোকিল নয় সাদা, কোনো সাদা জীব নয় কোকিল। তাহলে এইখানে কি দুইটাই কি, দুইটাই হলো বিশেষ। আর তাহলে এইখানে কি পরিমাণ যেহেতু একই আছে, এটা সরল আবর্তন। আর এইখানে বিশেষ নিয়ে একবার কথা বলছে, আর তারপরে কি সার্বিক নিয়ে কথা বলছে, এর জন্য এইটা অসরল আবর্তন। আর প্রথমে যেই বাক্যটা আমরা দিব, প্রথমে যে বাক্যটা আমরা দিব সেটাকে আমরা বলবো হলো আবর্তনীয়, এবং এই বাক্যের উপর ভিত্তি করে আমরা যেটায় পৌঁছাবো সেটাকে বলবো আমরা আবর্তিত। আবর্তনীয়, আবর্তিত। আচ্ছা, আর এখানে ই ই এ আই কোনটা কি বুঝাইছে এটা একটু পরে আমরা দেখতেছি। আর আবর্তনের নিয়ম কয়টি? আবর্তনের নিয়ম কিন্তু এই 4টি। আবর্তনের নিয়ম হলো 4টি। 4টি নিয়ম কি কি? আশ্রয় বাক্যের আবর্তনীয় উদ্দেশ্য, এই যে দেখো
আবর্তনীয়, তাহলে এটা আশ্রয় বাক্য। তাহলে আশ্রয় বাক্যের আবর্তনীয় উদ্দেশ্য পদ বা সিদ্ধান্তে আবর্তিত বা বিধেয় হয়। তাহলে একটা যে জায়গায় সিদ্ধান্ত পরেরটা সেখানে বিধেয়। তাহলে দেখো এইটা এখানে কি ছিল, বিধেয় ছিল। যুক্তিবাক্যে তিনটা অংশ থাকে, যুক্তিবাক্যে তিনটা অংশ থাকে। একটা কি উদ্দেশ্য, আর লাস্টে থাকে বিধেয়, বিধেয়, আর মাঝখানে থাকে হলো বিধেয়ক, হয় নয় এরকম আর কি। যেরকম এখানে দেখো নয় বলছে, তাহলে নয় হলো বিধেয়ক। আর কোনো কোকিল, তাহলে এই যে দেখো এই যে তোমার এই কোনো কোকিল, এটা হলো উদ্দেশ্য। তারপরে এই যে নয়, নয় হলো বিধেয়ক, আর সাদা হলো বিধেয়। তাহলে এইটা যেটা বিধেয় ছিল সেটা তোমার আবর্তিততে কি হয়ে যাচ্ছে, আবর্তিততে হয়ে যাচ্ছে উদ্দেশ্য। দেখো তাইলে যেটা বলছে যে আশ্রয় বাক্যর বা আবর্তনীয় উদ্দেশ্য পদ সিদ্ধান্তে বিধেয় হয়। তাহলে এই যে যেটা এখানে তোমার আশ্রয় বাক্য ছিল উদ্দেশ্য, সেটা কি হয়ে গেছে, আবর্তিততে হয়ে গেছে বিধেয়। আচ্ছা, আশ্রয় বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের উদ্দেশ্য হয়, জাস্ট ওই অপোজিটটা আর কি। আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের গুণ একই থাকে, হ্যাঁ বোধক হলে হ্যাঁ বোধক, না বোধক হলে না বোধক। তাহলে দেখো এইখানে বিধেয়ক যেটা যে হয় বা নয়, দুই জায়গায় কিন্তু একই। প্রথমে দুই দুই জায়গায় নয়, আর দ্বিতীয়তে দুই জায়গায় হয়, তাহলে একই রকম থাকে। আর যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্ত নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না, সেটা সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না, এর জন্য অসরল আবর্তন। তাহলে দেখো এইখানে যে হলো সার্বিক আছে, এইটা এখানে হয়ে গেছে কি বিশেষ, বা এইখানে হলো গে তোমার যেটা তোমার সার্বিক আছে এটা এখানে হয়ে গেছে বিশেষ, এটা আসলে হবে না। এটাই মূলত চারটা উদ্দেশ্য। দেখো সব শিশু হয় নিষ্পাপ, অতএব কিছু নিষ্পাপ প্রাণী হয় শিশু। উদ্দীপকে কোন ধরনের আবর্তন ঘটেছে, উদ্দীপকে ঘটেছে অসরল আবর্তন, উদ্দীপকে ঘটেছে অসরল আবর্তন। আচ্ছা, এখানে দেখো যে যুক্তি বাক্যগুলাকে তোমার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। যুক্তি বাক্যকে মূলত ভাগ করা হয়েছে তোমার চার ভাগে। এই যে ভাওয়েল আমরা পড়ি না, এ ই আই ও ইউ, ওইভাবে এ ই আই ও চারটা। এখন এ যুক্তি বাক্যে সার্বিক নঙার্থক, ই যুক্তি বাক্যে সরি এ যুক্তি বাক্যে সার্বিক সদার্থক, ই যুক্তি বাক্যে সার্বিক নঙার্থক, আই যুক্তি বাক্যে সার্বিক সদার্থক, ও যুক্তি বাক্যে বিশেষ নঙার্থক। তাহলে এইভাবে মনে রাখতে হবে, সার্বিক সদার্থক, সার্বিক নঙার্থক, বিশেষ সদার্থক, বিশেষ নঙার্থক, এইভাবে ছন্দের আকারে মনে রাখতে পারো। আর এইটা যখন প্রতিবর্তিত হয় তখন এ বাক্য ই হয়ে যায়, ই এ হয়ে যায়, আই ও হয়ে যায়, ও আই হয়ে যায়, মানে জাস্ট ইন্টারচেঞ্জ হয়ে যায়। আর এটা এখানে উদাহরণ দিছে যে সব মানুষ হয় মরণশীল, অতএব কোনো মানুষ নয় অমরণশীল, কোনো মানুষ নয় নিখুঁত, সব মানুষ হয় অনিখুঁত, এভাবে হলো করা হয়েছে। আবার এই বাক্যগুলাতে ব্যাপ্যতার সম্পর্ক আছে, মানে উদ্দেশ্য ব্যাপ্য হবে না বিধেয় ব্যাপ্য হবে। এই যে আমরা একটু আগে দেখলাম না যে উদ্দেশ্য বিধেয় আমরা দেখলাম, এই যে উদ্দেশ্য বিধেয় বিধেয়ক দেখলাম, এই আমরা মূলত এখন এই উদ্দেশ্য আর বিধেয় নিয়ে একটু কথা বলবো, যে কোন যুক্তি বাক্যে উদ্দেশ্য বিধেয়, কোন মানে এ যুক্তি বাক্যে কি উদ্দেশ্য বিধেয় না বিধেয়, উদ্দেশ্য ব্যাপ্য নাকি বিধেয় ব্যাপ্য, নাকি দুইটাই ব্যাপ্য না কোনোটাই ব্যাপ্য না, এটা মনে রাখার জন্য একটা তোমার সূত্র বলো বা ছন্দ বলো যেটা আছে, সেটা হলো এ এস ই বি আই এন ও পি, তাই না? তাহলে এটা তো বুঝলাম না যে কি বুঝাইলো, তাই না? তাহলে আমাদের যেই জিনিসটা মনে রাখতে হবে যে এ ই আই ও বলতে কি বুঝাইছে সেটা তো বুঝলাম। তাহলে এস মানে কি, এস মানে হলো সাবজেক্ট, তাই না? এবং সাবজেক্ট মানে উদ্দেশ্য, উদ্দেশ্য। তারপরে ই বি, বি মানে কি, বি মানে হলো বোথ, বোথ মানে তো আমরা জানি যে তাহলে দুইটাই ব্যাপ্য হবে। তারপরে এন, এন মানে নান, মানে কোনোটাই ব্যাপ্য হবে না। আর পি মানে কি, পি মানে প্রেডিকেট, প্রেডিকেট বা বিধেয়। তাহলে এখন কিন্তু ক্লিয়ার যে এ এস, তার মানে বুঝবো যে এ যুক্তি বাক্যে উদ্দেশ্য বিধেয় আর সরি উদ্দেশ্য ব্যাপ্য বিধেয় অব্যাপ্য। তাহলে এস যুক্তি, এ যুক্তি বাক্যে কি উদ্দেশ্য বিধেয়
আর কি বলতেছে, উদ্দেশ্য সার্বিক আর বিধেয়, আচ্ছা কেটে দেই, এটা কেটে দাও, এইটা লেখার পরে আবার শুরু হবে 3 2 1। তো তাহলে আমরা দেখতেছি যে এস বি এন পি, এটা দ্বারা কোনটা কি বলছে, এস এর সাবজেক্ট, বিতে বোধ, এন এর নান, পিতে প্রেডিকেট। তাহলে এখন কিন্তু মোটামুটি আমাদের কাছে ক্লিয়ার যে এ ই আই ও কোনটা ব্যাপ্য কোনটা অব্যাপ্য। তাহলে এ যুক্তি বাক্যের সাবজেক্ট ব্যাপ্য, মানে উদ্দেশ্য ব্যাপ্য এবং বিধেয় অব্যাপ্য। ই যুক্তি বাক্যে উদ্দেশ্য ব্যাপ্য বিধেয় ব্যাপ্য, আই যুক্তি বাক্যে উদ্দেশ্য অব্যাপ্য বিধেয় অব্যাপ্য, আর ও যুক্তি বাক্যে উদ্দেশ্য অব্যাপ্য বিধেয় ব্যাপ্য। তাহলে এ এস ই বি আই এন ও পি। তাহলে সহানুমানে কয়টি পদ থাকে? সহানুমানে কিন্তু 3টি পদ থাকে। দেখো, প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য, সিদ্ধান্ত। এবং এটা কিন্তু আমরা এই যে এমসিকিউতেও পড়ছি, মানে আগে যেই তোমার সৃজনশীল সলভ করছি সেখানে কিন্তু এই বিষয়টা ছিল, তাই না? আচ্ছা, প্রধান পদ বা মেজর টার্ম, এখানে প্রধান পদ হলো মরণশীল। তাহলে দেখো, জাস্ট উদাহরণ যদি দেখি যে প্রধান আশ্রয় বাক্য সকল মানুষ হয় মরণশীল, এখানে প্রধান বাক্য হলো কি মরণশীল, এখানে প্রধান পদ কি মরণশীল, কারণ এটি সিদ্ধান্তের বিধেয়র স্থানে রয়েছে এবং প্রধান আশ্রয় বাক্যও উপস্থিত আছে। আবার অপ্রধান আশ্রয় বাক্য কি, এটা হলো সক্রেটিস হন একজন মানুষ, এখানে অপ্রধান হলো কি সক্রেটিস, অপ্রধান হলো সক্রেটিস, কারণ এটি সিদ্ধান্তের উদ্দেশ্যে স্থানে আছে, সিদ্ধান্তের স্থানে রয়েছে এবং অপ্রধান আশ্রয় বাক্য উপস্থিত আছে। আর মধ্যপদ যেটা, এখানে মধ্যপদ হলো মানুষ, এই যে দেখো মধ্যপদ হলো মানুষ, কারণ এই পদটি প্রধান এবং অপ্রধান মানে উভয় আশ্রয় বাক্যে উপস্থিত আছে। দেখো এই যে উভয় আশ্রয় বাক্যে উপস্থিত আছে কিন্তু সিদ্ধান্তে নেই, উভয় আশ্রয় বাক্যে উপস্থিত আছে সিদ্ধান্তে নেই, এর জন্য এটাকে বলা হয় মধ্যপদ। আচ্ছা, সহানুমানের যে পদটি উভয় আশ্রয় বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না, এই যে যেটার কথা আমরা বললাম মধ্যপদ, মধ্যপদ কোথায়, এই যে মধ্যপদ, এবং মধ্যপদের আরেকটা নাম কিন্তু হেতুপদ। তাহলে যেই টার্মের আরো অল্টারনেটিভ টার্ম আছে সেই টার্মগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, কারণ দেখা গেল তুমি মধ্যপদ পড়ে গেছো কিন্তু প্রশ্ন আসছে হেতুপদ নিয়ে, কিন্তু তুমি জানো না যে মধ্যপদের অল্টারনেটিভ নাম হলো হেতুপদ। তারপরে আমাদের এখানে লাস্ট যে প্রশ্ন, যে 10 নম্বর, সহানুমানে 3টি পদের পরিবর্তে 4টি পদ থাকলে কি ঘটে? তাহলে আমরা তো জানি, অলরেডি বুঝছি যে সহানুমানে 3টি পদ থাকে। এটাও কিন্তু একটা এমসিকিউতে আসার মতো প্রশ্ন, যে সহানুমানে পদের সংখ্যা কতটি হয়? এটা থাকে 3টি, এবং যদি থাকে তাহলে সেটা হবে চতুষ্পদী অনুপপত্তি ঘটে। কোন অনুপপত্তি ঘটবে বা কোন ধরনের সমস্যা ঘটবে, তাহলে সেটা হবে চতুষ্পদী অনুপপত্তি। আচ্ছা, তো চলো এখন আমরা প্রশ্নগুলো দেখি। তথ্য 1, সকল মানুষ হয় মরণশীল, কোন মানুষ নয়, কোনো মানুষ নয় মরণশীল। তাহলে এটা অমাধ্যম অনুমান হয়েছে, বুঝলাম। সকল দার্শনিক হয় প্রজ্ঞাবান, সক্রেটিস হয় একজন দার্শনিক, সক্রেটিস হয় প্রজ্ঞাবান। তাহলে দেখো এখানে কিন্তু তোমার মাধ্যম অনুমান, কারণ মাঝখানে একটা কি আছে, মানে টোটাল 2টা আশ্রয় বাক্য, যেখানে প্রথমে সার্বিক নিয়ে কথা বলছে, তারপরে বিশেষ নিয়ে কথা বলছে, এবং স্বাভাবিকভাবে আমরা জানি কি অবরোহ অনুমানে তোমার এটা লাস্টের যেই সিদ্ধান্ত বা যে সিদ্ধান্ত সেটা বিশেষ হয়। তাহলে মাধ্যম অনুমান কাকে বলে? যেখানে যে অবরোহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে মাধ্যম অনুমান বলে। বা তুমি এমনও বলতে পারো যেই অনুমানে তোমার কি এই যে তোমার পরস্পর সম্পর্কযুক্ত একাধিক আশ্রয় বাক্য থাকবে এবং সেখান থেকে সিদ্ধান্তে পৌঁছানো যাবে বা সিদ্ধান্ত অনুমিত হওয়া যাবে তাকে অমাধ্যম অনুমান বলে। একদম যে বইয়ের ভাষায় হুবহু লিখে দিতে হবে এরকম না, তবে লিখলে অবশ্যই ভালো। অমাধ্যম অনুমান কি প্রকৃত অনুমান? ব্যাখ্যা করো। এটা কিন্তু আমরা আগেই ব্যাখ্যা করছি যে অনেকেই আসলে অমাধ্যমকে প্রকৃত অনুমান বলে না। যে অবরোহ অনুমানে মাত্র একটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তে অনিবার্যভাবে অনুমিত হয় তাকে অমাধ্যম অনুমান বলে। তবে বিষয়টা হলো যে অমাধ্যম অনুমান নিয়ে একটু আলোচনা আর একটু ব্যাপক, কেউ বলছে হবে কেউ বলছে হবে না। এর জন্য আমরা এখানে একটু দেখি যে অমাধ্যম অনুমানকে প্রকৃত অনুমান বলা যায় কিনা তা নিয়ে যুক্তিবিদদের মধ্যে মত পার্থক্য আছে। যেটা বললাম যে একজন মানে না, এরকম আর কি। যুক্তিবিদ মিল ও বেইন অমাধ্যম অনুমানকে প্রকৃত অনুমান বলতে রাজি নন। এই যে যার কথা বলছিলাম আমরা, এরকম কিন্তু প্রশ্ন আসতে পারে, কোন কোন যুক্তিবিদ অমাধ্যম অনুমানকে প্রকৃত অনুমান বলতে রাজি নন। কেননা তাদের মতো অমাধ্যম অনুমানের আশ্রয় বাক্য বিবৃত বিষয়কেই কেবল ভিন্ন আকারে সিদ্ধান্ত উপস্থাপন করা হয়, নতুন কিছু জানা যায় না। জাস্ট বিষয়টাকে
মানে আশ্রয় বাক্যকেই একটু জাস্ট মানে সামনেরটা পিছনেরটা সামনে দিয়ে সিদ্ধান্ত বানানো হয় এবং যে মূল বিষয় সেটা হলো নতুন কোনো তথ্য পাওয়া যায় না বা নতুন কিছু জানা যায় না। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তবে আর অন্য আছে, মিল ও বেইন যেরকম এটাকে বলছে অপ্রকৃত, যুক্তিবিদ ওয়েলটনের মতে আবার কি একটু দেখো, যুক্তিবিদ ওয়েলটনের মতে অমাধ্যম অনুমানের আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তে উত্তরণের পথ সংক্ষিপ্ত হলেও এটি একটি প্রকৃত অনুমান। তাই ওয়েলটনের মত অনুযায়ী অমাধ্যম অনুমানকে প্রকৃত অনুমান হিসাবে গণ্য করা হয়। তাহলে যদি বলা হয় যে এমসিকিউতে কোনটা আসবে, যদি এমসিকিউ আসে তখন তুমি বলবা যে অমাধ্যম অনুমান হলো কি অপ্রকৃত অনুমান। আর যদি সৃজনশীলে আসে, যদি খ নাম্বারে বা ঘতে যদি আসে, তখন তুমি বলবা যুক্তিবিদ মিল ও বেইন বলে যে সেটা অপ্রকৃত অনুমান, কারণ নতুন কিছু জানা যায় না, জাস্ট বিষয়টাকে উল্টায় পাল্টায় দেয়। ওয়েলটনের মতে এটা হলো তোমার প্রকৃত অনুমান হিসাবে তিনি গণ্য করছেন এবং কারণ হিসাবে দেখাইছে যে সংক্ষিপ্ত হলেও এটা প্রকৃত অনুমান, বা যেহেতু আমরা কোনো অনুমান তো করতেছি কোনো বিষয়, এর জন্য এটা প্রকৃত অনুমান। এর জন্য দুইজনের যে দুইটা মতবিরোধ সেটা কিন্তু তোমার দেখাতে হবে। গ নাম্বার, তথ্য এক কোন ধরনের অনুমানকে নির্দেশ করে? তথ্য এক অমাধ্যম অনুমানকে নির্দেশ করে, কারণ এখানে কেবলমাত্র একটা সিদ্ধান্ত, একটা আশ্রয় বাক্য, একটা সিদ্ধান্ত। আমরা জানি যে তোমার অমাধ্যম অনুমান কি, অমাধ্যম অনুমান নিয়ে আমরা আগেও সৃজনশীল দেখছি। তাহলে প্রথমে কি বলবা? প্রথমে আমি এক বাক্যে বলে দিব প্রথম প্যারাতে যে এটা কোন ধরনের অনুমান বা কি না কি। তারপরে তোমার আমরা হলো কি করছি, এখানে উদ্দীপকে বিষয়টা তুলে দেওয়া আছে, উদ্দীপক কি আছে সেটা, এবং উদ্দীপকের উপর ভিত্তি করে এটা কেন অমাধ্যম অনুমান সেটা বলা আছে, এবং অমাধ্যম অনুমানের কি বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে। যে আমরা এটাকে অমাধ্যম অনুমান বলতেছি তার কারণ হলো অমাধ্যম অনুমানে কেবলমাত্র একটাই আশ্রয় বাক্য থাকে এবং সার্বিক থেকে কিসে যাওয়া হয়, সার্বিক থেকে তোমার বিশেষে যাওয়া হয়। আচ্ছা, ঘ নাম্বারে তথ্য 1 ও 2 এর মধ্যে তুলনামূলক আলোচনা করো। তাহলে এটা অমাধ্যম অনুমান, এটা মাধ্যম অনুমান, তাই না? তাহলে অমাধ্যম ও মাধ্যম অনুমানের মধ্যে আমরা জাস্ট পার্থক্যগুলো দেখবো। এখানে দেখো পয়েন্টে পয়েন্টে পার্থক্য দেওয়া আছে। তুমি এরকম পয়েন্টে পয়েন্টে বা প্যাসেজেও দিতে পারো, বা তুমি এরকম ওই করেও দিতে পারো, তোমার টেবিল আকারেও দিতে পারো। যেরকম আশ্রয় বাক্যের সংখ্যা, তোমার অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্য একটা, মাধ্যম অনুমানে আশ্রয় বাক্য একাধিক। জ্ঞানের নতুনত্ব, অমাধ্যম অনুমানে নতুন কোনো জ্ঞান পাওয়া যায় না, মাধ্যম অনুমানে জ্ঞান পাওয়া যায়, নতুন জ্ঞান পাওয়া যায়। প্রত্যক্ষতা ও পরোক্ষতা, অমাধ্যম অনুমান হলো প্রত্যক্ষ অনুমান, মানে আমরা যা দেখতেছি তাই। আর মাধ্যম অনুমান কি? মাধ্যম অনুমান হলো এই পরাক্ষতা। তারপর প্রকারভেদ, তাহলে দেখো অমাধ্যম অনুমানেরও অনেক ভাগ আছে, মাধ্যম অনুমানেরও ভাগ আছে। যেরকম অমাধ্যম অনুমানের পরিধি ব্যাপক, এর মধ্যে রয়েছে আবর্তন, প্রতিবর্তন, প্রতি আবর্তন, বিরোধানমূলক, তারপরে অন্তরাবর্তন ইত্যাদি। সব যে বলতে হবে এরকম না, যে যেটা বলছে আবর্তন, প্রতিবর্তন, প্রতি আবর্তন, এই তিনটাই হলো গিয়ে মেইন। বা তুমি যদি আরেকটা মুখস্থ রাখতে চাও অন্তরাবর্তন, তাছাড়া এরকম মনে নেই। অন্যদিকে মাধ্যম অনুমান মূলত সহানুমান বা ন্যায়ানুমান নিয়ে আলোচনা করে। তাহলে এটা মূলত দুইটা বিষয় নিয়ে আলোচনা করে। আর তাহলে ফাইনালি আমরা বলবো যে পরিশেষে বলা যায় মাধ্যম অনুমান কি, অমাধ্যম অনুমান কি, এবং এইগুলার পার্থক্য বা বিরোধ দেখানো হয়েছে। এইভাবে আমরা কিন্তু সৃজনশীলটা শেষ করতে পারি। প্রশ্ন 2, যুক্তি 1, কিছু মানুষ হয় সৎ, কিছু মানুষ নয় অসৎ। তাহলে দেখো এখানে আই থেকে ওতে গেছে। এই যে দেখো আমরা যে এই টেবিলটা তোমাদের দেখাইছিলাম, এই যে দেখো আই থেকে ওতে গেছে, তাহলে এটা মূল বাক্য হলো আই বাক্য, বিশেষ সদার্থক বাক্য, এবং হলো ও বাক্যটা কি বিশেষ নঙার্থক। আর তাহলে এটা তো গেল। আর যুক্তি 2, সকল কাপুরুষ হয় সাধু, সকল অসাধু হয় কাপুরুষ। তাহলে এই যুক্তিটা কিন্তু মেক সেন্স করতেছে, কিছু মানুষ হয় সৎ, কিছু মানুষ নয় অসৎ। তাহলে কিছু মানুষ যদি সৎ হয়, কিছু মানুষ তো অসৎ হবেই, তাই না? তাহলে সবাই যদি সৎ হতো তাহলে তো সেটাই বলে দিত যে সকল মানুষ হয় সৎ। কিন্তু সকল কাপুরুষ হয় সাধু, অসাধু, মানে যত কাপুরুষ আছে সবাই অসাধু, সকল অসাধু লোক হয় কাপুরুষ, সেটা তো না। তার কারণ হলো দেখো এইখানে এইটা সার্বিক আর এইটা বিশেষ, এটা বিশেষ। তার কারণ কি, আমরা যে যখন পড়ছিলাম না ASEBINOP, তাহলে AS ছিল, AS মানে কি, এটায় উদ্দেশ্য, উদ্দেশ্য কি ব্যাপ্য, আর বিধেয় কি, বিধেয় অব্যাপ্য, অব্যাপ্য। তাহলে এখানে সকল পুরুষ হবে সার্বিক, আর অসাধু
তারা হলো বিশেষ। তাহলে এইটা যখন আমি চেঞ্জ করব তখন এটা কোন যুক্তি বাক্য হবে? তখন এটা ই যুক্তি বাক্য হবে। এই যে দেখি আমরা, এই যে দেখি, এটা যখন চেঞ্জ হবে তখন ই যুক্তি বাক্য হবে। তাহলে সব মানুষ হয় মরণশীল, কোনো মানুষ নয় মরণশীল। তাহলে এইটা হবে সার্বিক তোমার নঙর্থক যুক্তি বাক্য, তাই না? আচ্ছা, কিন্তু এখানে কি হয়েছে, এটা ই যুক্তি বাক্য তো হয় নাই, এ যুক্তি বাক্য হয়েছে। এবং আসলে এখানে ফ্যালাসিও রয়েছে, এটা নিয়ে আমরা এখন কথা বলবো। আচ্ছা, আবর্তনের নিয়ম কয়টি? আমরা তো দেখছি আবর্তনের নিয়ম হলো গিয়ে 4টি। যেহেতু আমাদের ব্যাখ্যা জানতে চাই নাই, এর জন্য আমরা ব্যাখ্যা দিচ্ছি না। তাও যদি বলে, এই যে দেখো আবর্তনের প্রধান 4টি নিয়ম, এটা কিন্তু খ নাম্বারেও চলে আসতে পারে। ওকে, তারপরে যদি দেখি যে ও বাক্যের আবর্তন সম্ভব নয় কেন? ও বাক্যের আবর্তন সম্ভব নয় কেন? আগে আমরা দেখি ও বাক্যটা কেমন। এ এস ই বি আই এন ও পি, তাহলে ও যুক্তি বাক্যের বিধেয় কি? ব্যাপ্য, আর উদ্দেশ্য অব্যাপ্য। সম্ভব নয় কেন? ও যুক্তি বাক্যে আবর্তনের ব্যাপ্তির নিয়ম প্রয়োগ করা যায় না বিধায় ও যুক্তি বাক্যের আবর্তন সম্ভব নয়। এবার এক বাক্যে বলে দিছে, আবর্তনের নিয়ম অনুযায়ী যে পদ আশ্রয় বাক্য, যে আবর্তনের নিয়ম অনুযায়ী যে পদ আশ্রয় বাক্যে অব্যাপ্য থাকে তা সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। ওইটা যেহেতু অব্যাপ্য, ও যেহেতু অব্যাপ্য, এর জন্য সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। ও একটি বিশেষ নঙার্থক যুক্তি বাক্য, যে সার্বিক সদার্থক, সার্বিক নঙার্থক, বিশেষ সদার্থক, বিশেষ নঙার্থক। তাহলে এ যদি সার্বিক সদার্থক হয়, ই হলো সার্বিক নঙার্থক, আই বিশেষ সদার্থক, আর ও বিশেষ রঙার্থক। তাহলে বিশেষ জিনিসটাও একটা সমস্যা, আর তোমার কি রঙার্থক বিষয়টাও সমস্যা। এই দুইটা সমস্যা কেবলমাত্র ও এর কাছেই আছে, তাই না? আর কারো কারোর কাছে একটা সমস্যা, কারো কারোর কাছে দুইটা সমস্যা, কারো কারোর কাছে দুইটাই ভালো। আর ও এর কাছে কি? ও এর কাছে দুইটাই সমস্যা। তার কারণ কি? সার্বিক বিশেষও সমস্যা, আর হলো নঙার্থকও সমস্যা। আচ্ছা, ও যুক্তি বাক্যের আবর্তন করতে গেলে এর অব্যাপ্য উদ্দেশ্য পদ সিদ্ধান্তে যা একটি নঙার্থক বাক্য হবে, কারণ আমরা জানি ও হলো নঙার্থক বাক্য, বিধেয় হিসাবে বসবে। আমরা জানি নঙার্থক বাক্যের বিধেয় পদ ব্যাপ্য হয়, তাই না? বিধেয় নঙার্থক বাক্যের বিধেয় পদ ব্যাপ্য। এই যে যেটা বলছিলাম, ও এর পি, পি মানে প্রেডিকেট, প্রেডিকেট মানে বিধেয়। তাহলে ও যুক্তি বাক্যের বিধেয় পদ কি? ব্যাপ্য হবে। অর্থাৎ আশ্রয় বাক্যের অব্যাপ্য উদ্দেশ্য পদ সিদ্ধান্তে এসে ব্যাপ্য হয়ে যায়, যা আবর্তনের ব্যাপ্তির নিয়মের বিরোধী বা কন্ট্রাডিক্ট করে, মিলে না। এই নিয়ম লঙ্ঘনের কারণে ও যুক্তি বাক্যে বৈধ আবর্তন করা যায় না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তার কারণ হলো এই বৈশিষ্ট্যটা কিন্তু এতেও নাই, ইতেও নাই, আইতেও নাই, শুধুমাত্র ও এ আছে। যুক্তি এক কোন অমাধ্যম অনুমানকে নির্দেশ করে? যুক্তি এক হলো অমাধ্যম অনুমানের একটি বিশেষ ধরন বা প্রতিবর্তনকে নির্দেশ করা হয়েছে। প্রতিবর্তনকে নির্দেশ করা হয়েছে, এটা কিন্তু আমরা অলরেডি দেখছি যে অমাধ্যম অবরোহ প্রদত্ত বাক্যের মানে আশ্রয় বাক্যের উদ্দেশ্যকে সিদ্ধান্তে উদ্দেশ্য হিসাবে রেখে বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় হিসাবে ব্যবহার করে এবং গুণ পরিবর্তন করে, মানে সদার্থক থেকে নঙর্থক বা নঙর্থক থেকে সদার্থক করে সিদ্ধান্ত অনুমান করা হয়, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয় না, তাকে প্রতিবর্তন বলে। তাহলে দেখো তোমার এইখানে কি ছিল? এইটা ছিল পজিটিভ, তাই না? হয় পজিটিভ আর নয় নেগেটিভ। কিন্তু তাহলে পজিটিভ নেগেটিভ চেঞ্জ হয়ে গেছে, কিন্তু সেন্টেন্সের কি কোনো চেঞ্জ হয়েছে? মানে মিনিং এর চেঞ্জ হয়েছে না। যেরকম আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা বাক্য পরিবর্তন যখন করি ইংলিশ বা বাংলাতে, তখন যখন তোমাকে বলা হয় যে মেক দ্য সেন্টেন্স নেগেটিভ, তাহলে সেন্টেন্সটা নেগেটিভ হয়, অর্থ কি চেঞ্জ হয়ে যায়? অর্থ কিন্তু চেঞ্জ হয় না। ঠিক একইভাবে এর জন্য এইটা হলো তোমার প্রতিবর্তন। তাহলে কি? সদার্থক বা সহজ কথা প্রতিবর্তনে সদার্থক নঙর্থক হবে বা নঙর্থক সদার্থক হবে, কিন্তু মিনিংয়ে চেঞ্জ হবে না। আচ্ছা, তাহলে এখানে আমরা এক্সাম্পল হিসাবে বা আমরা যদি ধরে ধরে দেখি, যুক্তি একে বলা হয়েছে আশ্রয় বাক্য কিছু মানুষ হয় সৎ, এটা আই বাক্য মানে সদার্থক। আমরা জানি যে সার্বিক সদার্থ, সার্বিক নঙার্থক। আই কি? সার্বিক সদার্থক। কিছু মানুষ নয় অসৎ। তাহলে দেখো কিছুও আছে, নয়ও আছে। তাহলে এইটা কি? ও যুক্তি বাক্য। কারণ ও কি? ও হলো সার্বিক নঙার্থক। তোমাদের সুবিধার জন্য লিখে দেই, চলো, এ ই আই ও। তাহলে এ কি? এ হলো সার্বিক সদার্থক, সার্বিক সদার্থক। তারপরে সার্বিক নঙার্থক, বিশেষ
সদার্থক বিশেষ নঙার্থক, এটা তোমরা এইভাবেও মনে রাখতে পারো, এটা কিন্তু এমনিতে মুখস্থ করা সহজ। সার্বিক সদার্থক, সার্বিক নঙার্থক, বিশেষ সদার্থক, বিশেষ নঙার্থক। তারপরে তোমরা এইভাবে মনে রাখতে পারো যে তোমার সার্বিক সদার্থক দুইটাই প্লাস, তাহলে এতে ডবল প্লাস আর ইতে প্লাস মাইনাস, আর এখানে কি মাইনাস প্লাস আর ওতে মাইনাস মাইনাস, তাহলে এ হলো প্লাস প্লাস, ই প্লাস মাইনাস, আই মাইনাস প্লাস, আর ও হলো মাইনাস মাইনাস। তোমাদের যেইভাবে মনে রাখতে সুবিধা তোমরা সেভাবে মনে রাখো। এখানে আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ দেখো, এখানে আশ্রয় বাক্য মানে এটা তো আশ্রয় বাক্য, এটার উদ্দেশ্য পদ কি? উদ্দেশ্য পদ হলো মানুষ। মানুষ সিদ্ধান্তে অপরিবর্তিত রয়েছে, মানে সিদ্ধান্তেও মানে আশ্রয় বাক্যেও উদ্দেশ্য মানুষ আর সিদ্ধান্তেও কি উদ্দেশ্য মানুষ। আচ্ছা, তাহলে উদ্দেশ্য অপরিবর্তিত রয়েছে, গুণের পরিবর্তন ঘটিয়ে। গুণের পরিবর্তন কিভাবে ঘটছে দেখো, এই যে গুণ আগে যেখানে ছিল পজিটিভ মানে হয়, সেইটা চেঞ্জ হয়ে গেছে নেগেটিভ, তাহলে গুণের পরিবর্তন ঘটিয়ে সদার্থক ক্ষয়ের স্থলে নঙার্থক নয় বসানো হয়েছে। এছাড়া আশ্রয় বাক্যের বিধেয় সৎ পদের বিরুদ্ধে বিরুদ্ধপদ অসৎ সিদ্ধান্তে বিধেয় হয়েছে। আচ্ছা, তাহলে দেখো যেটা এখানে ছিল সৎ সেটা এখানে হয়ে গেছে অসৎ। তাহলে আমরা তো ম্যাথে পড়ছি তাই না, যে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে দেখো এইখানেও হয় নয় হয়েছে মাইনাস, শত তোমার মাইনাস হয়েছে অসৎ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে মিনিং কিন্তু চেঞ্জ হয় না। এটা বুঝতে হবে যে ওয়ার্ড চেঞ্জ হয়েছে, সাবজেক্ট চেঞ্জ হয় নাই, মিনিংও চেঞ্জ হয় নাই। আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা বুঝে গেলাম যে এটা কেন প্রতিবর্তন। আমাদের কিন্তু যুক্তি দিয়ে বুঝাই দিতে হবে, এমনি বললেই হবে না, কারণ আমরা যুক্তিবিদ্যা করতেছি। আবর্তনের নিয়ম অনুসারে যুক্তি 2 এর বৈধতা বিচার করো। যুক্তি 2 কেন বৈধ? আচ্ছা, আবর্তনের নিয়ম অনুসারে উদ্দীপকের যুক্তি 2 এর আবর্তন প্রক্রিয়াটি বৈধ নয়, কারণ এখানে এ যুক্তি বাক্যের অবৈধ সরল আবর্তন করা হয়েছে। এটা বৈধ নয়, তার কারণ হলো অসরল, অবৈধ সরল আবর্তন। আচ্ছা দেখো এখানে কিন্তু এটা নিয়ে আমরা আলোচনা করছিল মেবি, এই যে অবৈধ সরল আবর্তন, দেখো সরল আবর্তন অসরল আবর্তন। ওকে চলো এটা দেখি। অবৈধ সরল আবর্তন করা হয়েছে। আবর্তনের একটি অন্যতম প্রধান নিয়ম হলো যে পদ আশ্রয় বাক্যে অব্যাপ্য তা সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। মানে যেটা এক জায়গায় অব্যাপ্য সেটা ব্যাপ্য হতে পারবে না, কোনটা? সেটা হলো যে পদ আশ্রয় বাক্যে অব্যাপ্য। তাহলে আশ্রয় বাক্য মানে প্রথম বাক্যে যদি সেটা অব্যাপ্য হয়, সিদ্ধান্তকে সেটা তুমি ব্যাপ্য করতে পারবা না, সিদ্ধান্তকে সেটা তুমি ব্যাপ্য করতে পারবা না। আচ্ছা, যদি এ বাক্যের আবর্তন করে আরেকটি এ বাক্য বা সরল আবর্তন সিদ্ধান্ত হিসাবে নেওয়া হয়, তবে আশ্রয় বাক্যের অব্যাপ্য বিধেয় পদটি সিদ্ধান্তে উদ্দেশ্য হিসাবে বসে ব্যাপ্য হয়ে যায়, যা আবর্তনের নিয়ম লঙ্ঘন করে। তাই এ বাক্যে সরল আবর্তন সম্ভব নয়, এর অসরল আবর্তন এ থেকে আই করতে হবে। তাহলে দেখো আমরা এখানে কি দেখছি, যে এ থেকে এ হয়েছে, এটা কিন্তু হবে না, এ থেকে আই করতে হবে। এ থেকে কি করতে হবে, এটা হবে যদি আই হতো তাহলে ঠিক থাকতো। যেরকম উদ্দীপক যুক্তি 2 এ কি বলা হয়েছে, আশ্রয় বাক্য সকল কাপুরুষ হয় অসাধু, সিদ্ধান্তে সকল অসাধু হয় কাপুরুষ। এই যুক্তিতে আবর্তনের ব্যাপ্তির নিয়ম মারাত্মকভাবে লঙ্ঘিত হয়েছে বা মানা হয় নাই। প্রথমত আশ্রয় বাক্যের উদ্দেশ্যে কাপুরুষ সিদ্ধান্তে বিধেয় হয়েছে, তাহলে যেটা আশ্রয় বাক্যে উদ্দেশ্য ছিল কাপুরুষ সেটা সিদ্ধান্তে আবার যে হয়ে গেছে সিদ্ধান্তে বিধেয় হয়েছে। দেখো তাহলে এই কাপুরুষ আশ্রয় বাক্যে ছিল সিদ্ধান্ত, আশ্রয় বাক্যে ছিল সিদ্ধান্ত, আর এইখানে কি হয়ে গেছে, সরি আশ্রয় বাক্যে ছিল উদ্দেশ্য আর বিধেয়, আর হলো সিদ্ধান্তে হয়ে গেছে বিধেয়। আচ্ছা, আশ্রয় বাক্যে কাপুরুষ সিদ্ধান্ত বিধেয় হয়েছে এবং বিধেয় অসাধু সিদ্ধান্তে উদ্দেশ্য হয়েছে, তাহলে জাস্ট চেঞ্জ হয়ে গেছে, ইন্টারচেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, কিন্তু আশ্রয় বাক্যটি একটি এ বাক্য হয় এর বিধেয় অসাধু পদটি অব্যাপ্য, তাহলে যেহেতু অসাধু অব্যাপ্য নেগেটিভ, পদটি অব্যাপ্য, সিদ্ধান্তটিও একটি এ বাক্য, আর আমরা জানি এ বাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য হবে। আমরা জানি যে এ বাক্য তো উদ্দেশ্য পদ ব্যাপ্য, তাই না? সার্বিক সদার্থক, আর হলো এটা তোমার এ এস মানে সাবজেক্ট ব্যাপ্য হবে। অর্থাৎ আশ্রয় বাক্যে অব্যাপ্য থাকা অসাধু পদটি সিদ্ধান্তে উদ্দেশ্য হিসাবে বসে ব্যাপ্য হয়ে গেছে, যেটা আসলে ঠিক না। যেহেতু এই আবর্তন প্রক্রিয়ায় একটি অব্যাপ্য পদকে অবৈধভাবে ব্যাপ্য করা হয়েছে, সুতরাং আবর্তনের নিয়ম অনুসারে যুক্তি 2 এর দৃষ্টান্তটি এ বাক্যর একটি অবৈধ সরল আবর্তন। এবং এইখানে যদি এই যে
এইটা যদি এ বাক্য না হয়ে আই বাক্য হতো তাহলে কিন্তু সেটা বৈধ হতো, সেটা কি হতো, বৈধ হতো। আচ্ছা, প্রশ্ন 3, সকল মানুষ হয় জীব, কোনো বানর নয় মানুষ, অতএব কোনো বানর নয় জীব। সহানুমান কি, এটা তো আমরা অলরেডি দেখছি যে মাধ্যম অবরোহ অনুমানের পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তে অনিবার্যভাবে হয়, তাইলে সেটা সহানুমান। এই যে আমরা তো তোমার এই গ নাম্বারে প্রতিবর্তন এবং আগে কিন্তু আমরা সহানুমান দেখে আসছি। আচ্ছা ঠিক আছে, চলো তারপর সামনের দিকে আগাই। আচ্ছা, সহানুমান কি দেখলাম, সহানুমানের মধ্যপদজনিত অনুপপত্তি ঘটে কেন, মধ্যপদজনিত অনুপপত্তি ঘটে কেন, তাহলে আমরা আগে দেখি যে সহানুমানের একটা এক্সাম্পল দেখি। সহানুমানের আশ্রয় বাক্য দুটোর মধ্যে মধ্যপদকে অন্তত একবার ব্যাপক হতে হয়। তাহলে আমরা যদি আরেকবার দেখি, সহানুমানের আশ্রয় বাক্য দুটির মধ্যে, মানে যে এইটা একটা আশ্রয় বাক্য, এটা একটা আশ্রয় বাক্য, অন্তত একবার ব্যাপ্য হতে হয়, এই নিয়মটি লঙ্ঘন করলে মধ্যপদজনিত অনুপপত্তি ঘটে। সহানুমানের দুটি আশ্রয় বাক্যই মধ্যপদ থাকে, তাহলে এই যে মধ্যপদ, এটা কিন্তু মধ্যপদ, তিনটা পদের মাঝখানে পদ যেটা মধ্যপদ, সরি এটা হলো মধ্যপদ। আচ্ছা, সহানুমানের দুটি আশ্রয় বাক্যেই মধ্যপদ থাকে। আচ্ছা, তারপরে এই দুটি আশ্রয় বাক্যের মধ্যে কমপক্ষে একটিতে মধ্যপদ ব্যাপ্য হওয়া আবশ্যক, এই নিয়ম লঙ্ঘন করলে সহানুমানের যে অনুপপত্তি ঘটে, তাহলে অব্যাপ্য মধ্যপদ জনিত অনুপপত্তি, এবং যত ধরনের অনুপপত্তি তোমাদের বইয়ে আছে সেগুলো কিন্তু মনে রাখতে হবে। দেখো, তাহলে এবার আমরা জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাই। উদাহরণ, সকল রাশিয়ান হয় বিপ্লবী, অ্যানার্কিস্টরা হয় বিপ্লবী, অতএব অ্যানার্কিস্টগণ হয় রাশিয়ান। যদি দেখো কোনো যুক্তি আসলে মেক সেন্স করতেছে না, বুঝতে হবে সেখানে অনুপপত্তি বা ফ্যালাসি বা ভুল আছে। তাহলে সকল রাশিয়ান হয় বিপ্লবী, অ্যানার্কিস্ট হয় বিপ্লবী, তাহলে সকল অ্যানার্কিস্ট কি, বা যারা হলো আসলে অ্যানার্কি চায়, যারা হলো সমাজে অশান্তি চায়, তারা কি সবাই রাশিয়ান? অন্যান্য দেশের লোকজন কি অ্যানার্কিস্ট হয় না? হয়। তাহলে অতএব অ্যানার্কিস্টগণ হয় রাশিয়ান, এটা তো ভুল। এখানে মধ্যপদ বিপ্লবী উভয় আশ্রবাক্যেই অব্যাপ্য। তাহলে দেখো, সকল রাশিয়ান হয় বিপ্লবী, এটা কি বাক্য, এটা হলো এ যুক্তি বাক্য, এবং আমরা কি জানি এদের ব্যাপ্য হয় সাবজেক্ট মানে এ এস, তাইলে এটা হয় কি তোমার ব্যাপ্য। আবার অ্যানার্কিস্টগণ হয় তোমার অব্যাপ্য। তাহলে এখানে মধ্যপদ বিপ্লবী, তাহলে এই যে দেখো মধ্যপদ বিপ্লবী যেটা দুই জায়গায় আছে, মধ্যপদ বিপ্লবী উভয় আশ্রয় বাক্যেই অব্যাপ্য হিসাবে আছে, উভয় আশ্রয় বাক্যেই অব্যাপ্য হিসাবে আছে, তাই এই তোমার অনুমানের মধ্যে মধ্যপদজনিত অনুপপত্তি ঘটেছে। আশা করি ক্লিয়ার। তারপরে উদ্দীপকের যুক্তিতে মানুষ পদটি কোন প্রকৃতির, এই মানুষ পদটা কোন প্রকৃতির, সহানুমানে তার ভূমিকা ব্যাখ্যা করো। এই যে দেখো সেই একই জিনিসই কিন্তু উদ্দীপকের যুক্তিটি মানুষ পদটি সহানুমানের মধ্যপদ বা মিডল টার্ম হিসাবে আছে, যে মধ্যপদ হিসাবে যেটা আলোচনা করছি সেটা। তারপরে দেখি একটি সহানুমানের তিনটি পদ থাকে, যার মধ্যে একটি হলো মধ্যপদ। সহানুমানের যে পদটি উভয় আশ্রয় বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না, তাকে মধ্যপদ বলে। দেখো এখানে কিন্তু মধ্যপদের সুন্দর একটা সংজ্ঞা দিছে। দেখো এইখানেও বিপ্লবী দুইটাই আশ্রয় বাক্যে আছে কিন্তু সিদ্ধান্তে নাই, তাই না? আবার এই যে দেখো তোমার মানুষ দুইটা আশ্রয় বাক্যে আছে কিন্তু সিদ্ধান্তে নাই, তাহলে যেটা দুইটা আশ্রয় বাক্যে থাকবে সিদ্ধান্তে থাকবে না সেটাকে মধ্যপদ বলে। উদ্দীপকে বর্ণিত মানুষ পদটি প্রথম ও দ্বিতীয় আশ্রয় বাক্যে থাকলেও সিদ্ধান্তে নাই, তাই এটি একটি মধ্যপদ। একটি সহানুমানের মধ্যপদ প্রধান আশ্রয় বাক্যে প্রধান পদের সাথে ব্যবহৃত হয় এবং অপ্রধান আশ্রয় বাক্যে অপ্রধান পদের সাথে ব্যবহৃত হয়, মানে দুইটা আশ্রয় বাক্যেই কিন্তু এটা থাকে। এভাবে প্রধান ও অপ্রধান পদের সাথে যুক্ত হয়ে মধ্যপদ তাদের মধ্যে একটি অনিবার্য সম্পর্ক তৈরি করে, মানে যেটা হলো অবভিয়াসলি হবে অনিবার্য, মানে যেটা ঠেকানো যাবে না এরকম আর কি। এই অনিবার্য সম্পর্কের ভিত্তিতেই সহানুমানের সিদ্ধান্ত অনুমিত হয়। তাই সিদ্ধান্তে সরাসরি উপস্থিত না থাকলেও সিদ্ধান্ত প্রতিষ্ঠায় মধ্যপদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে দেখো এইখানে যেই মানুষ, মানুষ আমরা প্রথম আশ্রয় বাক্যে দেখছি, তোমার দ্বিতীয় আশ্রয় বাক্যেও দেখছি, কিন্তু সিদ্ধান্তে নাই। সিদ্ধান্তে না থাকলেও এই সিদ্ধান্তে আসার জন্য এই মানুষ যেটা মূলত মধ্যপদ সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, না হলে আমরা এই যে তোমার সিদ্ধান্তে আসতে পারতাম না। উদ্দীপকের নির্দেশিত যুক্তিটির বৈধতা ব্যাখ্যা করো। সকল মানুষ হয় জীব, কোনো বানর নয় মানুষ, সকল বানর হয় নয় জীব, তাই না? তাহলে এটা কি কোনো হইছে যুক্তি? এটা কিন্তু কি দেখো অবৈধ। তার কারণ কি? সকল মানুষ হয় জীব, কোনো বানর নয় মানুষ, সেটাও ঠিক আছে। সকল মানুষ জীব, কোনো বানর মানুষ হয় না, কিন্তু কোনো বানর নয় জীব, এটা কি সম্ভব? কারণ সব মানুষ, সরি সব বানর বা কোনো সব বানরই তো জীব হয়, তাহলে কোনো বানর নয় জীব মানে
এমন মানে এখানে বোঝাচ্ছে যে এমন কোনো বানর নাই, তারা হলো গিয়ে ওই না মানে জীব, তাহলে বানর জীব না, সহজ কথা তাই না, কিন্তু বানর তো জীব, তাইলে এটা কি অবৈধ। যেটা বললাম যে যদি দেখো স্ট্রাকচার হয়তো মিল আছে, ঠিক আছে, স্ট্রাকচার ঠিক আছে, কিন্তু যুক্তি বাক্যটা বা সিদ্ধান্তটা আসলে মেক সেন্স করতেছে না, যুক্তি বাক্যটা মেক সেন্স করতেছে না, বা যুক্তি বাক্যটা কি অবৈধ, তাহলে সেটা কি হবে, সেটা ফ্যালাসি। এবং এটা কোন ধরনের ফ্যালাসি? উদ্দীপকের নির্দেশিত যুক্তিটি অবৈধ, কেননা যুক্তিটিতে অবৈধ প্রধান পদজনিত অনুপপত্তি বা ইলিসিট মেজর ফ্যালাসি রয়েছে। উদ্দীপকের প্রদত্ত বাক্যটা যদি আমরা দেখি যে সকল মানুষ হয় জীব, এ যুক্তি বাক্য, ই যুক্তি বাক্য, আর লাস্টের সিদ্ধান্ত ই যুক্তি বাক্য। উপরিউক্ত যুক্তিটি সহনমানের নিয়ম অনুযায়ী অবৈধ। পদের ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী এ যুক্তি বাক্যের উদ্দেশ্যপদ ব্যাপ্য কিন্তু বিধেয় পদ অব্যাপ্য। এই যে দেখো উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য, ঠিক আছে। অবরোহ অনুমানের সাধারণ নিয়ম হলো আশ্রয় বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। তাইলে কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে কি ব্যাপ্য হতে পারবে না, এখানেই মূলত সমস্যাটা হয়েছে। এটা দেখো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ লাইন, এটা কিন্তু মনে রাখতে হবে। কিন্তু আলোচ্য যুক্তিতে প্রধান আশ্রয় বাক্যের বিধেয় পদ জীব, এই যে প্রধান আশ্রয় বাক্যের বিধেয় পদ, এটা তো আমরা জানি, এটা বিধেয় আর এটা কি, এটা হলো উদ্দেশ্য। আচ্ছা, যা একটি এ বাক্যের বিধেয় হয় অব্যাপ্য ছিল, সিদ্ধান্তে এসে ই যুক্তি বাক্যের বিধেয় হিসাবে ব্যবহৃত হয়েছে এবং ব্যাপ্য হয়ে গেছে, যেটা এখানে কিন্তু ভুল। তাহলে এই জায়গায় সমস্যাটা যে যেটা অব্যাপ্য ছিল সেটা অব্যাপ্যই থাকবে, কিন্তু ব্যাপ্য হয়ে গেছে, তখনই ভুলটা হয়েছে। যেহেতু প্রধান পদটি আশ্রয় বাক্যের অব্যাপ্য থেকে সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে, তাই এখানে সহানুমানের নিয়ম লঙ্ঘিত হয়েছে, অতএব উদ্দীপকের নির্দেশিত যুক্তিটি অবৈধ প্রধান পদজনিত অনুপপত্তি। তাহলে তোমাদের যে দুইটা অধ্যায় দেখানো হলো, এই অধ্যায়ে যেরকম এমসিকিউ আসতে পারে, সৃজনশীল আসতে পারে, সেটা দেখানো হলো। আশা করি এখান থেকে উপকৃত হবে। এবং যে কাজটা তোমাদের করতে হবে, কেবলমাত্র ক্লাস দেখলে হবে না, নিজেদের বই পড়তে হবে বা গাইড টেস্ট পেপার দেখে বিগত বছরের বিভিন্ন, বিগত সালের বা এইবার বিভিন্ন কলেজে যে প্রশ্নগুলো এসেছে, এমসিকিউ হোক সিকিউ হোক, সেগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে। তার কারণ হলো যুক্তিবিদ্যায় এ প্লাস পাওয়াও যেরকম সহজ, এ প্লাস মিস করাও সেরকম সহজ। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। তোমাদের সবাইকে উপস্থিত হওয়ার জন্য আগাম আহ্বান। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।